কেমনে চলবো? এটা আমারও মনে অনেক প্রশ্ন ছিল। লাইভ হয়েছে? হুম, শিওর। সালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। আজকে একটা ট্রাজেডি ঢাকা শহরে ঘটে গেল, এটা সবাই হৃদয় বিদারক। এরকম ঘটনা যে শুধু আজকেই ঘটলো তা না। এই প্রশ্ন স্যার একটা জিনিস কি, যখন এই মেট্রোর উপর দিয়া চালু হবে তখন ইউনিভার্সিটিতে আমরা আলোচনা করতাম যে এই মেট্রো রেল ট্রেন নাকি উপর দিয়া চলবে। এই ট্রেন যদি যে স্পিডে চলে, একবার যদি লাইন ব্যস্ত, ও তো মনে করে এক ধাক্কায় চলে যাবে নীলক্ষেত, এক ধাক্কায় সমস্ত বিল্ডিং ভেঙে চলে যাবে নীলক্ষেত। আমরা এই ভাবতাম। এখন এই মেট্রো রেলের কাজ চলতে থাকে, টুকটাক দুর্ঘটনা ঘটবে, এটা ঠিক আছে। একটা জিনিস তৈরি করতে গেলে, একটা ব্রিজ তৈরি করতে গেলে এবং টুকটাক দুর্ঘটনা ঘটে, এটা ইতিহাস আছে। হ্যাঁ, এখন ঢাকা শহরের মতো জায়গায় মেট্রো রেল ওই যে পাশগুলো এটা সিটে পড়ে যে মারা গেল, রাষ্ট্র কি বললো 5 লাখ টাকা দিবে। মানে ওই জায়গায় তো আমরাও থাকতে পারতাম যে কেউ। মেট্রো রেলের এই লাভ, আমি আজকে নিজে উত্তরা থেকে মেট্রো রেলে আসলাম, বিকাল 3টার সময় আমি উত্তরা থেকে আসলাম মেট্রোতে চলাচল সবাই, আমরা মোটামুটি ঢাকা শহরে যারা থাকি সবাই চলাচল করে। নিচ দিয়ে যারা হাঁটে, উপর দিয়ে ওটা খুলে পড়ে যাবে, এগুলো তদারকি করে না। কোটি কোটি টাকা জনগণের কি করে পিডিআর তদারকি কাজ ব্যয় থাকে। তোরা কি করে এই যে ট্রেনের লাইনগুলো কোনটা নাট ঢিল হলো কিনা, এগুলো সবসময় তদারকির উপরেই থাকতে হবে, তাই না? এই জিনিসগুলো চলে সবকিছু, কিন্তু এগুলো কোনো কিছুই নাই। শুধু শুনি আমরা এই প্রজেক্টের টাকা, অমুক প্রজেক্টের টাকা। আসলে বাংলাদেশে জন্মলাভটাই হলো আমাদের বৃথা, এরকম অনেকেই বলে, ফেসবুকে দেখলাম আছে। কথাটা আসলে একেবারে খারাপ না। যাই হোক, আমরা আজকে যিনি মারা গেলেন, আসলে তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর এরকম মৃত্যু আমরা চাই না। আজকে সার্কুলেশন আইডেন্টিফিকেশন অফ ক্লজ, চমৎকার একটা টপিক। এই টপিকটা আবার একটু দেখেন, আইডেন্টিফিকেশন অফ ক্লজ চমৎকার একটা টপিক, এবং এই টপিক থেকে প্রশ্ন মাশাআল্লাহ আসে। এবং এই টপিকটা থেকে প্রাইমারিতে বিসিএস পরীক্ষা, বিজিএস বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 নম্বরের মানে যা আছে সব চাকরি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন কিন্তু মোটামুটি আসে। সুতরাং এই টপিকটাতে যাদের দুর্বলতা আছে, টপিকটা পুরোটা স্যারের ক্লাসটা শেষ পর্যন্ত আপনারা করবেন। করার পরে আপনারা দেখবেন যে এরপর আপনি বিভিন্ন বিগত প্রশ্নগুলো আর কি সমাধান করবেন, তাহলে দেখবেন এটা একদম সহজ হয়ে যাবে এবং আপনি অন্যকেও শিখাতে পারবেন। আর এই টপিকটা থেকে আমি দেখছি ভার্সিটি এডমিশনে কিন্তু স্যার আসে, তাই না? ভার্সিটি এডমিশনে কিন্তু এইটা থেকে অনেক প্রশ্ন আসে। সুতরাং যারা তোমরা এবার ভার্সিটি এডমিশন পরীক্ষা দিবা, তারাও যদি আমাদের পেজে থেকে থাকো, তাহলে তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে করবা, কারণ এখান থেকে ভার্সিটি এডমিশন পরীক্ষা থাকবে। এমনকি নার্সিং স্যার, তাই না? নার্সিং এডমিশন আমি দেখেছি এখান থেকে প্রশ্ন আসে। সুতরাং নার্সিং যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু ক্লাসটা করবা। ওকে স্যার, আমাদের সাথে কিন্তু সাদিয়া ফ্রেন্ড বগুড়া থেকে দেখছি, স্যার আলাউদ্দিন ফালাত, সুমন হোসেন, এবং আজকে স্যারের ক্লাসেও কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী আমার কেরিয়ার পাস বাংলা ভাষা সাহিত্য বইটা কিন্তু গিফট পাবেন। আজকে স্যারের ক্লাসে যিনি সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ মেনশন করবেন, তারা কিন্তু আমি ঘোষণা দিয়ে গেলাম, আমি আবার ক্লাস শেষে আবার আসবো এখানে এসে, কিন্তু আমি আপনার নামগুলা ঘোষণা করে দিব, কেরিয়ার প্লাস বাংলা বই বিজয়ী। তা দেখবো আজকে সেই সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী কে হয়, রমন নাকি কোন রমণী। ক্লিয়ার? স্যার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার কি সার্কুলার দিছে? সুমন হোসেন, না দিলে তো আপনি দেখবেন, আকাশে যদি চাঁদ ওঠে সবাই কিন্তু দেখে, ঠিক আছে না? আর প্রাইমারি এমন একটা সার্কুলার প্রধান শিক্ষক দিছে, সহকারী শিক্ষকটা দিবে, কিন্তু দিলে দেখবে একটা আলোড়ন বোম্বাস্টিং মতো, ওটা সবাই জানবেন, যারা চাকরি পরীক্ষা সবাই জানেন। স্যার নাচল চাপাই নবাবগঞ্জ থেকে দেখছি, নাচল মহসিন আলী, বাহ। হালিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, গুড। স্যার আপনার নাম কি? আফসানা মিমি। আমার নাম নাসির স্যার, এর নাম হাবিব স্যার। আরো কিছু জানার দরকার হলে শেষে বলে দিব, ঠিক আছে? স্যাররা ম্যারিড না আনম্যারিড এগুলো বলে দিব আমরা, টেনশন নেই, ঠিক আছে? টেনশন আর আপনার কারণ নাই। স্যার চাপাই নবাবগঞ্জ থেকে আসি ইয়াসমিন খাতুন। ওকে, আমরা 300 হলে ইনশাল্লাহ কি শুরু করে দেবো। 300 সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা, আমি চাই সবাই একটু শেয়ার করেন, আমি নিজেও একটু শেয়ার করে দিই ক্লাসটা। সবাই একটু শেয়ার করে দেন, আমি নিজে একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসটা। এবং খুব সুন্দর স্যারের ক্লাস, অনেক ভালো, যারা আপনারা এর আগেও স্যারের ক্লাস করছেন। জুম ক্লাস হবে না স্যার? সবই হবে, সবই হবে, জুম করে দেবো এভাবে, তাই না? জুম করে দেখা যাবে। ওকে, আমার পাবনা থেকে আসি, বা আমাদের 300 হয়ে গেছে স্যার, তাহলে আপনি শুরু করে দেন স্যার। ওকে, ধন্যবাদ নাসির স্যারকে। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ। ক্লজ থেকে প্রশ্ন প্রিভিয়াস যতগুলা
বিভিন্ন পরীক্ষা আছে, আপনি যদি একটু গবেষণা করে দেখেন তাহলে অবশ্যই এই টপিকটা থেকে প্রশ্ন থেকে থাকে। তো আমরা আজকে ক্লজ নিয়ে আলোচনা করব যেহেতু, তো ক্লজ সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলাও তুলে দিতে পারেন আমাদের এখানে, ছুড়ে দিতে পারেন আমার দিকে, আমরা ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কে, আমি যদি একটু ক্যাটাগরি মানে অনুসারে দেখতে চাই, মানে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন আসলে কয়টা ভাগ আছে, আমি যদি একটু জিজ্ঞাসা করি কারা কারা বিসিএস এর জন্য প্রশ্ন নিচ্ছেন, মানে 1 নাম্বার যারা যে বিসিএস এর জন্য প্রশ্ন নিচ্ছেন মানে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে তারা একটু বিসিএস লিখবেন। যারা অন্যান্য চাকরির জন্য নিচ্ছেন তারা 11 থেকে 20তম গ্রেড লিখবেন, তাহলেই হবে। আর এছাড়া যারা অ্যাডমিশন বা অন্যান্য জায়গার জন্য আছেন তারাও সেটা একটু বলবেন। আমি এরপরে বলে দিব অন্তত কোন জায়গায় কোন প্রশ্নটা এসেছিল বা আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, ক্লাস থেকে আমরা প্রশ্ন করব। তো তার আগে সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন, আমি একটু দেখতে চাই যে কারা কারা শেয়ার দিচ্ছেন। আর যারা যারা আমার ক্লাস করেছেন, ক্লাস কেমন লাগে সেটা আপনারা এমনিতেই কমেন্টসে জানান, সমস্যা নেই। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাসটি শুরু করব আজকে। আমাদের ক্লাসের প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ। তো ক্লজ আইডেন্টিফাই করা, আমরা ক্লজ আইডেন্টিফাই করব। ক্লজ কাকে বলে এই প্রশ্নটা কিন্তু মনের মধ্যে আছে। হ্যাঁ, যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এখন সবাই এখানে বিভিন্ন ধরনের চাকরির প্রস্তুতি নিচ্ছি অথবা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক প্রশ্ন। তো এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন অংশগ্রহণ করবেন, সেখানে যদি আপনাকে ভালো মার্কস ক্যারি করতে হয় তাহলে অফকোর্স আপনার উচিত প্রত্যেকটা টপিক একদম এ টু জেড বুঝে এরপরে সেটা শর্টকাটে চলে যাওয়া। আপনাকে টোটাল টপিকটা এ টু জেড বেসিক ক্লিয়ার করে বুঝতে হবে এবং তারপরে সেটার আবার শর্টকাটও দেখতে হবে যেন দ্রুত আমরা করতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। আমি তাহলে সবার কম বেশি এখানে পাচ্ছি। এখন আমরা তাহলে ক্লাসটি শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে শুরু করব আমাদের আইডেন্টিফিকেশন অফ ক্লজ দিয়ে। খাতায় যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই হেডিংটা লিখে ফেলতে পারেন, সেটা হচ্ছে স্যার টপিকের নাম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ, ঠিক আছে? আইডেন্টিফিকেশন অফ ক্লজ। আচ্ছা, ক্লজ যে কথাটা আসছে স্যার, আমি যদি আপনাদেরকে প্রথমেই একটা প্রশ্ন দিয়ে সরে দেই আপনাদের কাছে, সেটা হচ্ছে স্যার ক্লজ কত প্রকার? ক্লজ কত প্রকার? হ্যাঁ, কত প্রকার ক্লজ? স্যার আমি অপশন দিয়ে দিচ্ছি, প্রয়োজনে অপশন দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি 3 অথবা 4। আপনাদের কি মনে হয় ক্লজ কত প্রকার? এইটার উত্তর দিতে থাকেন আর আমিও ইনশাল্লাহ ক্লজের যে ডিটেইলস আছে সেই অংশগুলো আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আসি স্যার, কথাটা বলছে আইডেন্টিফিকেশন, অর্থাৎ এটা দিয়ে আমাকে চিহ্নিতকরণ করতে হবে। আর কোনটি কোন ক্লজ এটাও আমাকে চিহ্নিত করতে হবে। দুইটা অংশ, একটা হচ্ছে ক্লজ আইডেন্টিফাই করা আর একটা হচ্ছে ক্লজ কোনটা কোন ক্লজ সেটা আবার বুঝে শূন্য স্থান আকারে পূরণ করা। আচ্ছা, এবার আসি আমি যদি বলি স্যার ক্লজ কাকে বলে। ক্লজ মূলত যদি বলা হয় তাহলে একটা সম্পূর্ণ বাক্য বলতে পারি, আবার কিছু ক্ষেত্রে বাক্যাংশ বলা যায় ক্লজ। তো আমরা ক্লজ রিলেটেড যে ডেফিনেশন সেটা একটু লিখবো। হ্যাঁ, আপনারা অনেকে অলরেডি করা শুরু করছেন, আমি তাহলে লিখে ফেলি স্যার ক্লজ কাকে বলে। এখান থেকেই মূলত আমাদের শুরু, ঠিক আছে? তাহলে ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং ফাইনাইট ভার্ব। তাহলে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে। দেখছেন, আমি কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বলছিলাম যে 4 প্রকার নাকি 3 প্রকার, কিছু স্টুডেন্ট 3 প্রকার উত্তর করছে, কিছু স্টুডেন্ট 4 প্রকার, কারণ আমি জানি যে এখানে অনেকের একটা ভুল ধারণা আছে। সেই অংশগুলো ইনশাল্লাহ আজকে ক্লিয়ার করব, ঠিক আছে? তাহলে ক্লজ হচ্ছে একটা বলছি গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বটা আপনারা জানেন, আমি যদি বলে থাকি ফাইনাইট ভার্ব কাকে বলে সেটা আপনারা জানেন, আমি তারপরে একটু উল্লেখ করে দিচ্ছি। ফাইনাইট ভার্ব হচ্ছে কি স্যার? ফাইনাইট ভার্ব শর্টে বলা যায় যেই ভার্ব দেখে টেন্স চিনিয়ে বা চেনা যায়। তাহলে যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ওকে, অর্থাৎ এমন একটা ভার্ব থাকবে ক্লজের মধ্যে যেই ভার্বটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে। কেমন? আচ্ছা, এখন ধরেন কোন একটা সেন্টেন্সের মধ্যে কোথায় আছে এটা পরে যায়, আমি যদি জাস্ট এইটুকু লিখি লুক। আচ্ছা, এই যে লুক শব্দটা লিখছি, আমি আর কিছু লিখছি না, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন চাচ্ছি, এই যে লুক যেটা লিখছি এটা কি ক্লজ নাকি শুধু ভার্ব? আপনাদের কি মনে হয় এটা কি শুধু ক্লজ বলবো নাকি শুধু ভার্ব বলবো? দেখি একটু উত্তর করেন যে ক্লজ যেটা বলছি আমি এটা কি শুধু ক্লজ বলবো এটাকে নাকি ক্লজ নাই স্যার এটা একটা ভার্ব? কি মনে হয় আপনাদের কাছে?
কারণ এটা একটা প্রিভিয়াস কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, যে লুপ এটা ক্লজ নাকি ভার্ব, এরকম আমি প্রশ্ন করছি, একটু আমাকে উত্তর দিবেন, কেমন? উত্তর করতে করতে আমি আপনাদেরকে ক্লজের যে প্রকারভেদগুলো এগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ। ক্লজ প্রধানত তিন প্রকার। ওকে, ক্লজ প্রধানত কত প্রকার স্যার? তিন প্রকার, যেটা আপনারা উত্তর করেছিলেন। ক্লজ প্রধানত তিন প্রকার। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলি, দেখেন আমি যখন প্রশ্ন করেছি যে এরকম লুপ কথাটা লেখা আছে, লাস্টে একটা এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনারা প্রশ্নের উত্তরগুলো দেন, এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি 99% মেবি স্টুডেন্টস এটার প্রশ্নের উত্তর করেছেন তারা ভার্ব, আর 1% বা কাছাকাছি 2% স্টুডেন্ট প্রশ্নের উত্তর করেছে স্যার ক্লজ। তো আমরা বরাবর যেটাই বলি স্যার, প্রায়োরিটি থাকে কাদের? মেজর বা বেশিরভাগ। বাট কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট টিকে না। ওকে, যেহেতু বেশিরভাগ উত্তর করছে ভার্ব, তার মানে বেশিরভাগের উত্তর হয়নি। ওকে, আর বেশিরভাগের উত্তর হয়নি কেন বললাম? দেখেন লুপ কথাটা লেখা আছে, লাস্টে একটা এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। এই যে এক্সক্লেমেটরি সাইন, সাইনের ব্যাপারটা তো আপনাদের জানা আছে, যে আমরা যদি দেখি স্যার, এই যে ইন্টারোগেটিভ সাইন, ফুল স্টপ আর এক্সক্লেমেটরি সাইন, এইগুলা সেন্টেন্সের শেষে বসে, এগুলা সেন্টেন্সের শেষে বসে, একদম শেষে বসে। তো লুপ যেটা আছে মূলত এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এটা যদি আবার অনেকে বলে যে স্যার এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে, স্যার ইম্পারেটিভ বলতেছি মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সও, এই যে এই সাইনটা দেখে। আবার এটা শুরুতে কিন্তু একটা ইউ উজ্জ আছে, হ্যাঁ। আমি যখন কাউকে বলতেছি লুক দেখো, এটার মানেই হচ্ছে ইউ লুক, ঠিক যেভাবে আপনি বলেন ডু দা ওয়ার্ক, গো আউট, গেট আউট, এই যে এই ধরনের কথাগুলা। তো এইটা মূলত একটা ক্লজ অথবা সেন্টেন্স। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা স্যার? এক্সক্লেমেটরি সাইন আছে, ভার্বের শেষে কখনো সাইন থাকে না, সাইন দিলে বুঝা যাবেন এটা একটা অবশ্যই সেন্টেন্স হয়ে গেছে, আর সেন্টেন্স হওয়া মানে এটা একটা ক্লজ। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? ক্লজ। যারা যারা ভুল মারছেন দেখি তাদের চেহারা মুখগুলা, যে স্যার ভুল মারতে পারছি আমি, কে কে ভুল করছি। যাই হোক, তাহলে ক্লজ প্রধানত তিন প্রকার। ওকে, আচ্ছা, ক্লজ প্রধানত তিন প্রকার। নাম্বার 1, প্রিন্সিপাল ক্লজ। Principal clause. Number 2, subordinate clause. Number 2, subordinate clause. ওকে, সবাই কি সাউন্ড শুনতে পান? সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন? আপনি বাদে সবাই সাউন্ড শুনতে পাচ্ছে। তাহলে বলছে স্যার সাবঅর্ডিনেট ক্লজ, এবং নাম্বার 3 যেটা পাবো আমরা, এটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, নাম্বার 3 তে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, হ্যাঁ এই তো ভুল হয়েছে। আপনাদের হাসি মুখ দেখতে পাচ্ছি, সাথে লজ্জায় মুখ ঢেকে রাখছে। সমস্যা নাই, আমি আপনাদের মুখ দেখতে পাচ্ছি না, শুধু ইমোজি দিছেন কিন্তু বুঝতেছি। নিজের ওড়না নিজের মুখে চাপা ধরে হাসেন, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এটা ছিল স্যার প্রিন্সিপাল ক্লজ, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ তিন প্রকার, যেটা আমরা প্রথমে বলেছিলাম ক্লজ তিন প্রকার। ওকে, আচ্ছা, প্রথমেই আমরা প্রিন্সিপাল ক্লজটা নিয়ে আলোচনা করব। হেডিং দিয়ে দেন প্রিন্সিপাল ক্লজ। ওকে,
সাউন্ড আমি চুপ করে রাখছি, আজান হচ্ছে তো এই জন্য আমি একটু চুপ আছি, লিখছি শুধু। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে দেখেন এই ক্লাস রেকর্ড থাকবে, সো টেনশনের কিছু নাই। যে আপনি চাইলে আধা ঘন্টা পরেও দেখতে পারবেন, যেহেতু ফেসবুক লাইভ ক্লাস। সো আগের অংশ নিয়ে কেউ একটু এলোমেলো করেন না, কেমন? হয়েছে, এই অংশ তোলা হয়েছে। না, এটা সেম ওয়ার্ডের ক্লাস না, এটা হচ্ছে ক্লজ এর ক্লাস, আইডেন্টিফিকেশন অফ ক্লজ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার, তোলা হয়েছে তো? আচ্ছা, এবার আসি আমরা। তো আমাদের এখানে বলা হয়েছে চেনার উপায়, আমরা কিভাবে চিনতে পারবো যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে না বা একাই অর্থ প্রকাশ করতে পারে। যেহেতু সে কারো উপর ডিপেন্ড করে না, এই জন্য তাকে ডিপেন্ডেন্ট না বলে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, মানে একাই অর্থ প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। ওকে, তো এটা হচ্ছে একটা বিষয়। আবার যদি আমি নিচে বলি আরেকটু দেখেন, সেটা হচ্ছে প্রত্যেকটি সিম্পল সেন্টেন্স, হ্যাঁ প্রত্যেকটি, আপনারা জানেন সেন্টেন্স যে তিন প্রকার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এই যে তিনটা সেন্টেন্স, এর মধ্যে যত সিম্পল সেন্টেন্স আছে, তাহলে প্রত্যেকটি সিম্পল সেন্টেন্সই এক একটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স এক একটি প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এবার আসেন, আমরা যখন ক্লজ গুলা বলি, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স বলছি দেখেন, তো একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে, প্রত্যেকটা প্রিন্সিপাল ক্লজে একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে। তো আমরা যদি একটু দেখি এই ক্লজের মধ্যে, ধরেন কোথাও লেখা আছে আই, এরপর হচ্ছে লিখলাম উইল, এরপর হচ্ছে হেল্প ইউ, যে আমি তোমাকে সাহায্য করব, এটা ফুললি একটা অর্থ আমার প্রদান করতেছে। হ্যাঁ, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আর কিছু নয়। আবার এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাও আমাদের প্রিন্সিপাল ক্লজ, মানে ও একা অর্থ প্রকাশ করতে পারে। আবার যদি আমরা একটু নিচের দিকে দেখি, ধরেন এখানে লেখা আছে যে হি, তারপরে বলা হচ্ছে রিডস বুক, সে বই পড়ে। ওকে, তাহলে এটা আরেকটা অংশ। তাহলে হি রিডস বুক যখন বলছে, এটাও ফুললি অর্থ প্রকাশ করতে পারতেছে যে সে বই পড়ে, তাহলে এটাও আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে স্যার মেইন ক্লজ। যেহেতু সে অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে না, তাই তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্য অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি করে না, অন্য ক্লজের উপর নির্ভর করে না। আচ্ছা, এরপর আমরা চলে যাব স্যার সাবঅর্ডিনেট ক্লজে, এবং তখন আমরা এই দুটার পার্থক্য আরো ভালো বুঝতে পারবো। তাহলে এরপরে হেডিং দিয়ে দিব স্যার সাবঅর্ডিনেট ক্লজ। মানে আমি যে বলছিলাম যে ক্লজ প্রধানত তিন প্রকার, যার মধ্যে একটা ছিল প্রিন্সিপাল ক্লজ। আমি বলছি সকল সিম্পল সেন্টেন্সই এক একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে হয়তো, বা অন্যরা একটু জানান তো সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, এবার আসেন স্যার নাম্বার 2, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সাব শব্দের অর্থই হচ্ছে উপ, অর্থাৎ নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটা ঠিক প্রিন্সিপাল ক্লজের যদি বলি তাহলে উল্টা বলা যায়, যে স্যার প্রিন্সিপাল ক্লজের উল্টা। সেটা কেমন যদি বলি, সেটা একটু কেমন দেখবেন। ধরেন আমরা যদি দেখি জাস্ট আগের মতোই, যেই ক্লজ অর্থ প্রকাশ করার জন্য বা অর্থ প্রকাশের জন্য, যেই ক্লজ অর্থ প্রকাশের জন্য
যে ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। তো যে ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজ এর উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ বা কথাটা আমি এই জন্যই লিখছি যেখানে আমরা বলছি যেহেতু সে নির্ভর করে, নির্ভর করার কারণে আমরা তাকে আবার কি বলতে পারি স্যার? ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, নির্ভরশীল অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ বলে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে স্যার, সাবঅর্ডিনেট ক্লজ সর্বদা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ যে কোনো সেন্টেন্স হতে পারে, প্রিন্সিপাল ক্লজ হতে পারে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স, বাট সাবঅর্ডিনেট ক্লজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা প্রিভিয়াস কোশ্চেন ছিল, চাইলে লিখে নেবেন। সাবঅর্ডিনেট ক্লজ কি করা হয় স্যার? সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু কমপ্লেক্স, এভাবে লিখে নিতে পারেন, কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় জানার আছে, সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে, এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকে। ঠিক আছে, আমরা যদি বলি স্যার সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে, সাবঅর্ডিনেট ক্লজ এর শুরুতে ক্লজ মার্কার থাকে। এই যে আমি যে কথাগুলো লিখছি এগুলাই যে বুঝতে হবে বিষয়টা না, বুঝবেন সবসময় একটা এক্সাম্পল থেকে, তাহলে দেখবেন যে আরো সহজ হচ্ছে। হ্যাঁ, তাহলে বলছি যে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকে, সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। আরেকটা কথা বলছি, এগুলাকে নির্ভরশীল বাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ নামেও ডাকা হয়। ঠিক আছে, এবার আসি স্যার, আমরা এখানে কিছু কথা লিখছি যে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকে। একটু ক্লজ মার্কার গুলো একটু আমরা দেখে নেই যে ক্লজ মার্কার গুলা কি কি। হোয়াট ইজ ক্লজ মার্কার? তো ক্লজ মার্কার যেটা যদি দেখেন, আমি কয়েকটা জাস্ট এখানে লিখে দিব ক্লজ মার্কার, যেগুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্স গঠনের কাজ করে। যেমন সো হতে পারে, দ্যাট হতে পারে, ইফ হতে পারে, আনলেস হতে পারে, লেস্ট হতে পারে, অথবা so that অথবা as, since, as if, অথবা as though, অথবা শুধু though although। আমি শুধু though লিখছি এখানে। ওকে, এরপরে WH ওয়ার্ড গুলা হু, হোম, হুইচ, হোয়াট ইত্যাদি 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 হতে পারে। ওকে, এগুলাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই যে ওয়ার্ডগুলো আমি লিখছি, এই টাইপের যে ওয়ার্ডগুলা, এগুলা থাকতেই হবে। ওকে, এগুলা না থাকলে আমরা সেগুলাকে ক্লজ মার্কার বা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছে কিনা। তাহলে ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় কি? অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং সেক্ষেত্রে অবশ্যই শুরুতে একটা ক্লজ মার্কার থাকবে। উইদাউট ক্লজ মার্কার কোনো ধরনের সাবঅর্ডিনেট ক্লজ হয় না। তো আমরা একটু দুই একটা উদাহরণ দেখব। আমরা বলছিলাম সে হচ্ছে অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে। আমি একটু আগে নিশ্চয়ই প্রিন্সিপাল ক্লজ একটা অর্থ লিখেছিলাম, আপনারা জানেন, যেখানে বলছিলাম যে এরকম যে আই, এরপরে লিখছিলাম উইল হেল্প ইউ। এটা ছিল একটা সম্পূর্ণ প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, এবার আমি যদি এর সঙ্গে আরেকটু অংশ লিখি যে ইফ, তারপরে ধরেন লেখা হলো ইউ হেল্প মি। এখন আপনারা নিজেরাই চিন্তা করেন, এখানে দুইটা ক্লজ হয়েছে। হ্যাঁ, একটা ক্লজ এই পাশে আর একটা ক্লজ ওই পাশে, এখানে দুইটা ক্লজ, বাট এই যে অংশটা এটা কিন্তু চাইলে একাই অর্থ প্রকাশ করতে পারে।
বাট এই অংশটা পারবে না কেন? আমি যদি শুধুমাত্র লিখি ইফ ইউ হেল্প মি আর কিছু না লিখি তাহলে ওইটা কিন্তু অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে এই যে যেটা এই প্রিন্সিপাল সরি এই যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা, এটা হচ্ছে মূলত তার অর্থ প্রকাশ করার জন্য এই ক্লজের উপর নির্ভরশীল। আমি যদি এটাকে মুছে দেই তাহলে ওই ক্লজটা আর একা অর্থ প্রকাশ করতে পারবে না। ধরেন আমি কোনো কারণে যদি এরকম হয় যে আমি এই ক্লজটা মুছে দিলাম, ধরেন এটা নাই, তাহলে দেখেন কেমন অর্থ দাঁড়ায়, ইফ ইউ হেল্প মি, আর কিচ্ছু নাই। তো ইফ ইউ হেল্প মি বললে কখনো একটা সেন্টেন্স কমপ্লিট হয় না, আমি যতক্ষণ পর্যন্ত না তার সঙ্গে এইটুকু যুক্ত করি। এটা যখনই দিছি তখনই দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে ওইটা মূলত নির্ভর করছে এটার উপরে অর্থ প্রকাশ করার জন্য। না, এটা তো আমি শেষে লিখছি, চাইলে এটা শুরুতে লিখতে পারতাম যে ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। ওকে, তবে মাঝখানে লিখলে এখানে কমা প্রয়োজন হয় না, ওইটা শুরুতে লিখলে ওখানে অবশ্যই অবশ্যই কমা থাকবে। ওকে, আমি যদি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আরো। ধরেন কোন একটা সেন্টেন্সের মধ্যে এভাবে লেখা আছে, দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, হি কেম টু স্কুল, সে স্কুলে এসেছিল। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এইখানে মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে কারণ এই যে ক্লজ মার্কার আছে। আর সাবঅর্ডিনেট ক্লজ তো বলছি আমি যে অবশ্যই শুরুতে একটা ক্লজ মার্কার থাকবে। এই যে দেখেন এটা শুরুতে একটা ক্লজ মার্কার আছে, এখানে এটা শুরুতে একটা ক্লজ মার্কার আছে। তাহলে এটার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমাদের এইটা, আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এইটা। সবসময় যে শুরুতে বসবে বা শেষে বসবে বিষয়টা এমন না, শুরুতে বসতে পারে শেষেও বসতে পারে। যদি শুরুতে বসে সাবঅর্ডিনেট ক্লজ, মাঝখানে কমা ব্যবহার করতে হবে, আর যদি মাঝে বসে তাহলে আর কমা ব্যবহার করার প্রয়োজন নেই। ইভেন একটা সেন্টেন্সের যদি দেখি, সেন্টেন্সের ঠিক দুই একটা ওয়ার্ডের পরেও বসতে পারে। কেমন, ধরেন যদি এরকম হয় দ্য ম্যান, আমি যদি একটা সেন্টেন্স লিখি দ্য ম্যান, এরপরেই লিখতে পারি যে হু ইজ রিডিং। তাহলে দ্য ম্যান হু ইজ রিডিং, এই যে একটা অংশ লিখছি, আর এখানে যদি আবার লিখি ইজ, তারপর হচ্ছে মাই ব্রাদার, এটা। তাহলে এই ক্ষেত্রে এইটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এইটুকু মাঝখানে দেখেন একটা ডব্লিউএস ওয়ার্ড আছে এখানে ক্লজ মার্কার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা বললাম, এটা বাদে বাকি যেটুকু আছে যে দ্য ম্যান থেকে শুরু করে এই অংশটা, এই পুরাটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, এটার ক্ষেত্রে শুধুমাত্র আমি একটু আলাদা করে লিখছি, যেটা আমি চাইলে লিখতে পারতাম দ্য ম্যান হু ইজ রিডিং ইজ মাই ব্রাদার। মানে কথা হচ্ছে যে লোকটা পড়তেছে সে আমার ভাই। তাহলে যেই লোকটা পড়তেছে, তাহলে আমাকে কি বলতে হবে, দ্য ম্যান ইজ মাই ব্রাদার হু ইজ রিডিং। সেটা না লিখে সরাসরি পাশে লেখা হয়। কেন? কারণ এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সেটা সবসময় এই পূর্ব পদের অনুসারে কাছাকাছি লিখতে হয়। হ্যাঁ, এই যে এই ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার জন্য যে হু দিয়ে আসলে কাকে বোঝানো হয়েছে, এই মানুষটাকে, এটা ক্লিয়ার হওয়ার জন্য আর কি। এটা শুরুতে কি আছে, ক্লজ মার্কার আছে একটা। তো ক্লজ মার্কার থাকলেই তো আমরা বলছি ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ওইটা বাদে বাকি যা থাকবে পুরাটা প্রিন্সিপাল ক্লজ, সেটা আগে হোক পরে হোক বা দুইটা মিলায়ে হোক, এটা হচ্ছে হিসাব। ওকে, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সের ওইটা কিন্তু একা অর্থ প্রকাশ করতে পারে না। আমি যদি ডিরেক্ট এটা বলতাম দ্য ম্যান ইজ মাই ব্রাদার, তাহলে কিন্তু কমপ্লিট, যে লোকটা আমার ভাই। কিন্তু যখনই বলছে হু ইজ রিডিং, মানে যে পড়তেছে, আপনি যদি কাউকে গিয়ে শুধু বলেন যে পড়তেছে আর কিছু বললেন না, তাহলে কমপ্লিট হবে? বাট যখন বলবো যে পড়তেছে লোকটা আমার ভাই, তখন কমপ্লিট। তো এইটা নির্ভর করতেছে ওই প্রিন্সিপাল ক্লজের উপরে, এই জন্য এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি অংশ যেগুলো থাকে ওগুলাকেই বলে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলছি যারা অনলাইনে আছেন। আমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখলাম, প্রিন্সিপাল ক্লজ দেখলাম। প্রিন্সিপাল ক্লজ কারো উপর নির্ভর করে না, সাবঅর্ডিনেট ক্লজ অন্য ক্লজের উপর নির্ভর করে অর্থ প্রকাশ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি দেখি, কে যেন বলছে স্যার শুরুটুকু একটু দেখি, এখানে আমরা কিছু কথা লিখেছিলাম। ওকে, এটা রেকর্ড থাকবে, প্রয়োজনে পরে দেখে নেবেন। হ্যাঁ, এবার আসেন পরবর্তীতে দেখি স্যার কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, না কমা বলছি না, যে কমা প্রয়োজন হবে না যখন আমরা সেন্টেন্সের শুরুতে ক্লজ মার্কার না রাখবো।
সেন্টেন্সের শুরুতে যদি কেউ ক্লজ মার্কার রাখে তখনই শুধু কমা প্রয়োজন হয়। আমি এই জিনিসটা আরো দেখাই দিব। আচ্ছা, একটু দেখি স্যার, কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, প্রথমে একটা জিনিস খেয়াল করে নেন, কোঅর্ডিনেট ক্লজ আমি এখানে টান দিয়ে একটু লিখে দিচ্ছি, কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়, যেটা প্রশ্ন আসছিল। সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়, আর কোঅর্ডিনেট ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। ওকে, এটা ঠিক আছে। কোঅর্ডিনেট ক্লজ কোথায় ব্যবহার করা হয় স্যার? কোঅর্ডিনেট ক্লজ কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়। আমরা একটু এবার ডেফিনিশন জেনে আসি, কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে। ঠিক আছে, শুরুর দিকটা পরে দেখে নেবেন। হ্যাঁ, শুরুর দিকটা পরে দেখে নেবেন, যেহেতু এটা রেকর্ড ক্লাস, রেকর্ডেড থাকবে, পূর্বের অংশটা পরে দেখে নেবেন। আচ্ছা, যদি বলি স্যার, সেটা হচ্ছে দুটি প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, দুটি প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি আমরা এটাকে ফ্যান বয়েজ বলে থাকি অনেকে। তাহলে দুটি প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি ফ্যান বয়েজ লিখছি, এটা আপনাদের মুখস্থ আছে, জানেন অনেকে, দ্বারা যুক্ত হয়ে, আমি ফ্যান বয়েজ এর ফুল মিনিংটা লিখে দিব, যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলে তাদের প্রত্যেককে কোঅর্ডিনেট ক্লজ বলে। ঠিক আছে, তাহলে হিসাবটা হচ্ছে দুটি প্রিন্সিপাল ক্লজ, দুইটাই প্রিন্সিপাল ক্লজ, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই, পাশাপাশি যুক্ত হবে কি দিয়ে? ফ্যান বয়েজ দ্বারা। আর ফ্যান বয়েজটা আমরা কি, ফ্যান বয়েজটা আমরা জানি। আমি যদি একটু দেখাই যে ফ্যান বয়েজটা আসলে কি, এটুকু তার জন্য আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়, তো এর জন্য আমরা এফ দিয়ে নিতে পারি, সর এফ এ ফর, এতে হচ্ছে অ্যান্ড, তারপরে এন এ হচ্ছে নর, যেখানে অরও থাকে। হ্যাঁ, বিতে হচ্ছে বাট, ও দিয়ে হচ্ছে অর, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, আর এস দিয়ে হচ্ছে সো। এই যে এই কয়টা ওয়ার্ড দ্বারা যদি যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। একটু লিখে নেবেন, যারা লিখছেন তারা একটু লিখে নিয়ে তারপরে জানাবেন। ওকে, আমরা বলছি দুটি প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি যুক্ত হবে ফ্যান বয়েজ দ্বারা, যেটাকে আমরা ফর অ্যান্ড নট এগুলা বলছি, যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলে তাদের প্রত্যেকটিকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো, তখন আর তাদেরকে প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত লেখা শেষ হলে একটু আমাকে বলবেন, যদি এই পর্যন্ত লেখা শেষ হয়ে যায় তাহলে একটু বলবেন। মাঝখানে বসবে না, এগুলা মাঝখানে বসবে। হ্যাঁ, এগুলা মাঝখানে বসবে, দুইটা অংশকে যুক্ত করবে, দুইটা ক্লজের মাঝখানে বসবে, যুক্ত করা হবে, এই আর কি। এই জন্য বলছি ফ্যান বয়েজ দ্বারা যুক্ত হবে, অর্থাৎ দুইটার মাঝখানে বসবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটাই প্রিন্সিপাল ক্লজ হবে, এখানে একটা আরেকটার উপর নির্ভর করে না। আপনার ক্লজ মার্কারের মধ্যে আমরা যখন সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ বলছিলাম,
সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন বাড়িওয়ালা আর একজন দারোয়ান দুইজনে ভাগে কুরবানি দেওয়ার মতো। অর্থাৎ দারোয়ান বাড়িওয়ালা চাইলে একাই 60টা গরু কুরবানি দিতে পারে, বাট এনার সাথে যুক্ত হয়েছে একজন দারোয়ান। দারোয়ান একা কোনো মতে 10,000 টাকা কালেক্ট করছে বা সংগ্রহ করছে, জমাইছে। উনি একা কুরবানি দিতে পারে না, তো উনি এই জন্য হেল্প নিছে কার? বাড়িওয়ালার সাথে, যে আমি একটা ভাগ নিয়ে আপনার সাথে কুরবানি দিব। তো এই ক্ষেত্রে যেই বাড়িওয়ালা তিনি হচ্ছেন প্রিন্সিপাল ক্লজ, উনি চাইলে দারোয়ানকে ছাড়া দিতে পারেন, বা দারোয়ান বাড়িওয়ালাকে ছেড়ে দিতে পারবে না। তো ওই জন্য ওনাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল, যেটাকে বললাম। আর এই যে কম্পাউন্ড সেন্টেন্স বলতেছি, এখানে হিসাবটা হচ্ছে এরকম, ধরেন একজন বাড়িওয়ালা উনি একাই 60টা গরু কুরবানি দিতে পারে, আর একজন বাড়িওয়ালা উনিও একা 60টা গরু কুরবানি দিতে পারে, বাট দুইজনে নিজেরা কি করছে যে এলাকাবাসীরা দেখাবো আমরা দুইজনে মিলে 14টা গরু না কিনে একবারে এমন একটা গরু কিনবো পুরা বাংলাদেশের সবাই জানবে। মানে ওনারও ক্ষমতা আছে, উনিও একাই কুরবানি দিতে পারে, মানে প্রিন্সিপাল ক্লজ। আবার উনিও নির্ভর করে না ওনার উপর, বাট তারপরেও দুইজনে নিজেদের শক্তি সামর্থ্য বোঝানোর জন্য একত্র হয়ে কাজ করছে। এই যে যখনই একত্র হইলো তখনই ওনাদেরকে বলা হইলো কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে সমন্বয় করা, অর্থাৎ দুইজনে সমন্বিত ভাবে কাজটা করলো। এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। ধরেন অনেক সময় আপনি দেখেন যে এখান থেকে বাড়িতে গেছেন, তো এখান থেকে বাড়িতে যাওয়ার কাছাকাছি যায় মনে পড়ছে, ধরেন দুই ভাই মিলে বাড়িতে গেছেন, একবারে বাড়ির কাছে একটা ছোট্ট বাজার, ওখানে গিয়ে মনে পড়ছে যে বাড়ি তো যাবো কিন্তু কিছু কোনো জিনিস তো নেওয়া হয় না, বাড়ি ছোট বাচ্চা পোলাপান থাকতে পারে, কিছু থাকতে পারে। তো তখন আপনি হয়তো কোনো কারণে এই যে এইখানে আসছেন, তো এখানে বাসে আপনাকে নামাই দিছে, এইখানে হচ্ছে আপনার বাড়ি, এখানে আপনি বাড়িতে যাবেন, আর এইখানে হচ্ছে একটা বাজার, সেই বাজারে গিয়ে কিছু কিনে তারপর আবার আসতে হয় বাড়িতে। তো তখন আপনি আপনার সাথে যে ভাই আছে তাকে বলতেছেন যে কোনো কিছু তো কিনতে হবে, আবার সাথে অনেক ব্যাগ ট্যাগও আছে, তাহলে একটা কাজ করো, তুমি বাড়িতে যাও, আমি বাজারে যাই, কিছু কিনে নিয়ে আসি। অর্থাৎ দুইজনেই কিন্তু যাইতে পারতো। তো এই যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখন কেউ বলে, ধরেন আমি এখানে লিখলাম যে আমি বাড়ি যাব, তাহলে কি বলবো? যে আই উইল গো টু হোম। এটা কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স, আমি বাড়ি যাব, এটা কমপ্লিট একটা সেন্টেন্স। আবার সে বলতেছে তাও কাউকে যে ইউ উইল গো টু মার্কেট, তুমি বাজারে যাবে, তাহলে এটাও আরেকটা কমপ্লিট সেন্টেন্স, দুইটাই কমপ্লিট সেন্টেন্স। এখন আমি মাঝখানে যুক্ত করলাম একটা এন্ড দিয়ে, যে আমি বাড়ি যাব এবং তুমি বাজারে যাবে, দুইটা এই যে আলাদা করে এন্ড দিয়ে যুক্ত করা হইলো, এইটাও আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ ছিল, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ ছিল। বাট যখনই আমি এন্ড দ্বারা যুক্ত করছি তখনই এই দুইটা হয়ে গেছে কোঅর্ডিনেট ক্লজ। হয় না? আপনি যদি কাউকে বলতে চান যে লোকটা গরিব, কি বলবেন? দ্য ম্যান ইজ পোর, লোকটা গরিব। আবার যদি এখানে বলতে চাই তার ভাই বড় লোক, তাহলে কি বলবেন? হিজ ব্রাদার। আচ্ছা, এটাকে অন্যভাবে লিখি তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে, করিম দিয়ে লিখি তাহলে সুবিধা হবে, জাতীয় নাম তাই না? করিম ইজ পোর, মানে গরিব, মানে করিম হচ্ছে গরিব, এটা কমপ্লিট একটা সেন্টেন্স। আর যদি এখানে লিখি রহিম, যে রহিম ইজ রিচ, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স না? কেউ কারোর উপর কিন্তু নির্ভর করে নাই, দুইজনে কমপ্লিট একটা সেন্টেন্স, দুইটাই প্রিন্সিপাল ক্লজ। বাট আমি যখনই এখানে একটা ওয়ার্ড যুক্ত করব, বাট, হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। এরা আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারে, বাট এখন একসাথে করতেছে। করিম গরিব কিন্তু রহিম বড় লোক, এই যে এদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমি সিসি লিখতেছি, কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? অর্থাৎ যখনই দুইটা প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি যুক্ত হবে আর কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে, তখন তাদেরকে আমরা বলবো প্রত্যেকটাকে আলাদা করে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? অনলাইনে যারা ক্লিয়ার বুঝছেন কিনা এটা? আমি বলছি যে দুইটা প্রিন্সিপাল ক্লজ যদি পাশাপাশি যুক্ত হয়, ক্লজ মার্কার না, এবার কিন্তু এবার হচ্ছে কি ফ্যান বয়েজ দ্বারা, তাহলে তাদের প্রত্যেককে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ বলবো। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল না, বা চাইলে একত্রে কাজ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে নির্ভরশীল, যে ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা স্যার? একটু আমাকে কমেন্টসে জানিয়ে দেন। যে স্যার প্রথমে আমরা আলোচনা করছি প্রিন্সিপাল ক্লজ, যেটা কারো উপর নির্ভর করে না, সাবঅর্ডিনেট ক্লজ নির্ভর করে, আর কোঅর্ডিনেট ক্লজ দুইজন একত্র হয়ে কাজ করে বাট কেউ কারো উপর নির্ভর করে না। ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটাও বলেন।
কোনো প্রশ্ন আছে কি, যে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন আমাদের মূল পর্বে প্রবেশ করব। এত সময় জাস্ট ট্রেলার দেখলেন, এখন আমরা মূল ছবিতে প্রবেশ করব। যেখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে আপনি এত সময় শিখছেন, প্রথমে শিখছেন প্রিন্সিপাল ক্লজ, তারপরে শিখছেন সাবঅর্ডিনেট ক্লজ, এরপরে শিখছেন কোঅর্ডিনেট ক্লজ। ওকে ঠিক আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ এই দুইটা শিখছেন। এর মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজ ছিল, এই সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার, সেইটা থেকে আমরা মূলত শুরু করব। ওকে, তাহলে একটু দেখেন, আমরা যদি দেখি স্যার সাবঅর্ডিনেট ক্লজ, এবার আসেন সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল যেটা ছিল ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তো সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার? 3 প্রকার। ঠিক যেভাবে আমরা বলছিলাম ক্লজ 3 প্রকার, সাবঅর্ডিনেট ক্লজও 3 প্রকার। আচ্ছা, তার মধ্যে নাম্বার 1 যেটা, তাকে বলা হয় নাউন ক্লজ। অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে নাউন ক্লজ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। তাহলে নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, এবং নাম্বার 3 অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে প্রথমে যদি আমরা যাই, সেটা কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, প্রশ্ন সলভে যে আসতেছে স্যার, প্রশ্ন সলভে আসতেছে, একটু অপেক্ষা করতে হবে। আগে একটু ক্লিয়ার করে নেই ধারণাটা, তারপরে হচ্ছে প্রশ্নগুলা সলভে চলে আসবো, সমস্যা নাই। প্রিভিয়াস কোশ্চেন তুলে তুলে সলভ করতে দিব আপনাদেরকে। ওকে, বাট আগে একটু বুঝে নেন। ওকে, তাহলে আমরা যে ক্লজ পড়ছি তার মধ্যে একটা ছিল সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটা ছিল নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে প্রথম আমরা এখান থেকে শিখবো যেটা, সেটা হচ্ছে স্যার নাউন ক্লজ, এবং এই নাউন ক্লজের বিস্তারিত ইনশাআল্লাহ জানবো। ওকে, তো আমরা নাউন ক্লজের ব্যাপারটা যদি দেখি, আমরা জাস্ট বলতে পারি যে ক্লজ নাউনের মতো কাজ করে। তো যেই ক্লজ এত কিছু লেখার দরকার নাই, শুধু এখানে একটু ইকুয়াল দিয়ে লিখে নেই যে সেটা হচ্ছে স্যার নাউনের মতো ব্যবহৃত হয়। ওকে, যে নাউনের মতো কাজ করে বা ব্যবহৃত হয়, যাই বলি। ওকে, এখন কথা হচ্ছে স্যার নাউন কি কাজ করে, নাউনের কাজটা কি? নাউনের কাজ কি স্যার? আমরা জানি নাউনের কাজ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হওয়া। তাহলে আমরা চাইলে লিখতে পারি স্যার পজিশন। ওকে, যে পজিশন অফ নাউন ক্লজ, নাউন ক্লজের পজিশন যেটা, তাহলে পজিশন অফ নাউন ক্লজ, নাউন ক্লজ কোন কোন পজিশনে বসে। ঠিক আছে, তাহলে একটু দেখেন, বলছি পজিশন অফ নাউন ক্লজ, তাহলে 1 নাম্বার যে পজিশন, পজিশন 1 বা 1 পজিশন যাই বলি, তাহলে পজিশন 1 এটা নিলাম। তাহলে পজিশন 1 নাম্বার, 1 নাম্বার পজিশন কি স্যার? সাবজেক্ট, সাবজেক্ট অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে। ওকে, সাবজেক্ট অফ আ সেন্টেন্স, এখানে আমরা টান দিয়ে লিখে নিতে পারি তাহলে যে স্যার এটা ভার্বের আগে বসে। ঠিক আছে, ভার্বের পূর্বে বসে। এটা আমি এখান থেকে মূলত প্রশ্ন করা শুরু করব আপনাদেরকে। তাহলে সাবজেক্ট অফ আ সেন্টেন্স একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন, আমি যদি প্রথমে একটা নাম নেই, এটা কেউ লিখবেন না, জাস্ট বোঝার জন্য, আমি পরে এটা মুছে দিব। এখানে লিখলাম করিম। হ্যাঁ, আচ্ছা, করিমের পর এখানে লিখলাম একটা বি ভার্ব দিয়ে ওয়াজ, তারপর হচ্ছে রং। ঠিক আছে, মানে করিম ভুল বলছিল বা করিম ভুল ছিল। করিম হচ্ছে আমাদের একটা নাউন, আমরা জানি, আর এই সেন্টেন্সের সাবজেক্ট। এখন আমি যদি কোনো কারণে যেই করিমটা লিখছি, এই করিম সাবজেক্টের জায়গা থেকে বাদ দিয়ে এখানে একটা ক্লজ লিখে ফেলতে পারি, তাহলে এই ক্লজটা হবে মূলত আমাদের নাউন ক্লজ। এখন আমি ওই পাশের অংশটা ঠিক একই রাখছি যে ওয়াজ রং, বাট এইখানে আমি একটা সেন্টেন্স নিচ্ছি। ধরেন এখানে লেখা হইলো হোয়াট হি সেড, সে যা বলেছিল, এইটা আন্ডারলাইন করা আছে।
এখন দেখেন একটা সাবঅর্ডিনেট ক্লজ হতে হলে কি কি শর্ত থাকা দরকার। প্রথম কথা বলছিলাম একটা ক্লজ মার্কার লাগবে, ডব্লিউএস ওয়ার্ড আছে, একটা সাবজেক্ট থাকা লাগবে, সেটাও আছে, একটা ফাইনিট ভার্ব সেইড আছে, মানে যেটা দেখে বুঝতে পারতেছেন পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, আচ্ছা, এখন যে তিনটা অংশ আমার প্রয়োজন একটা সাবঅর্ডিনেট ক্লজ করার জন্য বা একটা নাউন ক্লজ হওয়ার জন্য, তিনটা জিনিসই আছে, একটা ক্লজ মার্কার আছে, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে। তার মানে এটা একটা ফুল ক্লজ হয়ে গেছে এবং সাবঅর্ডিনেট ক্লজ। আবার এই যে ভার্বটা আছে এই ভার্বের পূর্বে আছে, তাহলে এই ভার্বের সাবজেক্ট কই? এই ভার্বের সাবজেক্ট এই পুরাটা আন্ডারলাইন করা আছে, মানে এই পুরাটাই ওইটার সাবজেক্ট। এই যে পুরাটা যখন সাবজেক্ট হইছে, এই জন্য আমরা এই পুরাটাকে বলে থাকি স্যার নাউন ক্লজ। ওকে, এই পুরাটাকে বলা হয় নাউন ক্লজ, কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সে কাজ করছে। যেহেতু সাবজেক্ট হিসাবে কাজ করছে, সুতরাং তাকে বলা হবে নাউন ক্লজ। ঠিক আছে, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি কোনো ক্লজ কাজ করে, তাহলে সেটাকে বলবো আমরা নাউন ক্লজ। এরপরে আমরা আরো কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখেন। পরের প্রশ্ন বলছে where he was born, কোথায় সে জন্মগ্রহণ করেছিল, where he was born। এরপর এখানে বলা ছিল is not known, সেটা জানা নেই। ওকে, তো এই যে ইজ একটা ভার্ব দেখেন, আর এই ভার্বের সাবজেক্ট কোনটা? এই পুরাটা হচ্ছে এটার সাবজেক্ট, যেটা আন্ডারলাইন করা আছে, যেখানে একটা ক্লজ মার্কার আছে, একটা সাবজেক্ট আছে, ওয়াজ একটা ফাইনিট ভার্ব আছে। তার মানে এই অংশটাই হচ্ছে আমাদের নাউন ক্লজ, যেটা সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। সাবজেক্ট হয়েছে মানে এটাকে আমরা কি বলবো স্যার? নাউন ক্লজ। অর্থাৎ ভার্বের আগে কোনো ক্লজ একা থাকলে সেটাকে বলা হয় নাউন ক্লজ। আবার বলছি, ভার্বের আগে যদি কোনো ক্লজ একা থাকে সেটাকে বলা হয় নাউন ক্লজ। ঠিক আছে, আরো একটা প্রিভিয়াস কোশ্চেন দিচ্ছি। হাউ দ্য ম্যান ডাইড, লোকটা কিভাবে মারা গিয়েছিল, ওয়াজ আ মিস্ট্রি, লোকটা যেভাবে মারা গিয়েছিল একটা রহস্য সেটা। তাহলে এই যে ডাইড থেকে এই পর্যন্ত আন্ডারলাইন করা ছিল, এই যে দেখতে পাচ্ছেন একটা ভার্ব। হ্যাঁ, এই ভার্বের পূর্বে পুরা একটা ক্লজ মার্কার আছে, একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনিট ভার্ব আছে। তার মানে এই অংশটাই হচ্ছে আমাদের একটা কি টোটাল নাউন ক্লজ, মানে এই ভার্বের সাবজেক্ট হিসাবে সে কাজ করছে। আচ্ছা, সাবজেক্ট হিসাবে বি ভার্বের পূর্বে আন্ডারলাইন করা কোনো ক্লজ থাকলেই সেটাকে নাউন ক্লজ বলবো আমরা। হ্যাঁ, সর্বক্ষেত্রে ইট দিয়ে রিপ্লেস করতে যাবেন না, তাহলে বিপদে পড়বেন। হ্যাঁ, ইট দিয়ে সর্বক্ষেত্রে রিপ্লেস করা যাবে না। মিস্ট্রি, রহস্য, MYSTERY। আচ্ছা, এই পর্যন্ত নাউন ক্লজের সাবজেক্টের যে অংশটা, এক নাম্বার পজিশনটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান। অর্থাৎ ভার্বের পূর্বে কোনো ক্লজ এভাবে একা থাকলে সেটা চোখ বন্ধ করে আমরা কি ক্লজ বলবো? নাউন ক্লজ বলবো। আসেন পজিশন নাম্বার 2। হ্যাঁ, তাহলে পজিশন 2, 2 নাম্বার পজিশন। দুই নাম্বার পজিশনটা দেখেন, 2 নাম্বার পজিশন যদি আমরা বলি তাহলে আসবে স্যার অবজেক্ট। ওকে, অবজেক্ট অফ আ ভার্ব, একটা ভার্বের অবজেক্ট হিসাবে সে কাজ করবে। 1 নাম্বার পজিশন ছিল সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, 2 নাম্বার পজিশন হচ্ছে স্যার সেন্টেন্সের অবজেক্ট হিসাবে। অবশ্যই ভার্বের অবজেক্ট হতে হবে। এবার ভার্বের অবজেক্টে যদি আসেন, ভার্বের অবজেক্ট আপনি কিভাবে বুঝবেন? আমরা জানি ভার্বের অবজেক্ট হচ্ছে এই যে কি অথবা কাকে, কি অথবা কাকে প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, আমি এখানে একটু শর্টে লিখছি যে কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় তাকে অবজেক্ট বলি। অর্থাৎ অবজেক্ট খুঁজে বের করার নিয়ম হচ্ছে ভার্বটি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। ঠিক আছে, তো এবার আসেন আমরা যদি দেখি
একটা প্রশ্ন লিখেছিলাম যে হোয়াট হি সেড প্রথমে। তো আমি যদি একটু প্রশ্নের শুরুতে চলে আসি, ধরেন কোন একটা সেন্টেন্সে লেখা আছে আই, তারপরে বললাম স্যার ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না। তাহলে আমি বিশ্বাস করি না, আই হচ্ছে সাবজেক্ট, ডোন্ট বিলিভ এটা হচ্ছে ভার্ব। তো আমি বিশ্বাস করি না, এখন যদি প্রশ্ন করি কি বিশ্বাস করি না, আর সেটার উত্তর যদি ওইখানে থাকে, তাহলে বুঝতে হবে ওইটা আমাদের নাউন ক্লজ মানে অবজেক্ট হিসাবে কাজ করবে। এখন আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না, এরপর এখানে লিখলাম হোয়াট হি সেইজ, সে যা বলে। তাহলে এই যে একটা ক্লজ হয়ে গেল হোয়াট হি সেইজ, তাহলে এটা আমাদের একটা নাউন ক্লজ মানে সে অবজেক্ট হিসাবে কাজ করছে। ওকে, অর্থাৎ এই সেন্টেন্সের কি দ্বারা প্রশ্ন করলে আমরা ওইটা থেকে উত্তর পাই যে সে যা বলে আমি সেটা বিশ্বাস করি না। অথবা আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, ধরেন কোথাও লিখলাম আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, এরপর লিখলাম ওয়্যার হি লিভস, সে কোথায় বসবাস করে, এটা আন্ডারলাইন করা। এখন যখনই বলা হচ্ছে যে আই ডোন্ট নো, আমি জানি না, আমি কি জানি না, সেটার উত্তরই হচ্ছে এটা যে ওয়্যার হি লিভস। তাহলে এটাও আমাদের একটা নাউন ক্লজ, যেটা আমার এটাকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাবে। ঠিক আছে, আমি জানি না এরকম। পরের প্রশ্ন দেখেন, অবজেক্টকে বলছিলাম যে কি প্রশ্নের উত্তর দেয়, তাই না? এরপরে একটু দেখেন, যদি পরের প্রশ্ন দেখি, ধরেন এখানে লেখা আছে she asked me, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। আগের গুলা কিন্তু সরাসরি ভার্বের পরেই ছিল, বাট এবার একটু এক্সট্রা অংশ আছে মি। তাহলে she asked me, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। এরপরে কি জিজ্ঞাসা করেছিল? why, why, হোয়াই ইউ আর লেট, তুমি কেন দেরি করছো। যদিও এটা প্রশ্ন না, হোয়াই আর ইউ লেট লিখবেন না, হোয়াই ইউ আর লেট, অর্থাৎ তুমি কেন দেরি করছো এটা। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে দেখেন যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল, এইটা হচ্ছে আমাদের মূল অংশ, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। এটাকে যদি আমি প্রশ্ন করি এইটা দিয়ে যে কি জিজ্ঞাসা করেছিল, আমার সেই কির উত্তরটা কি, যে কেন আমি দেরি করেছি। কির উত্তরটা হচ্ছে এখানে কেন আমি দেরি করেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার কাকে জিজ্ঞাসা করেছিল, আমাকে, এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। বাট আমরা বলছি কি শব্দের উত্তর দিবে, যেহেতু কি শব্দের উত্তর এখানে পেয়ে গেছি, তার মানে ওইটাও অবজেক্ট। আর যেহেতু অবজেক্ট হয়েছে, আর অবজেক্ট হইলেই সেগুলাকে আমরা কি বলবো, নাউন ক্লজ। ওকে, আচ্ছা লেখা কি ঝাপসা নাকি? আমার মনে হয় না, হয়তো আপনার নেট সমস্যা থাকতে পারে। ঠিক আছে, এগুলা কিন্তু সব প্রিভিয়াস কোশ্চেন থেকে আমি নিচ্ছি এবং প্রিভিয়াস কোশ্চেন থেকেই দিচ্ছি, যেন আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন ছিল এভাবে, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, মানুষ যেভাবে জীবনকে তৈরি করে জীবন সেভাবেই গড়ে ওঠে। তো এই যে ইজ দেখতেছেন, সরাসরি বোঝা যায় যে ইজ হচ্ছে একটা ভার্ব, আর ভার্বের পরে এখানে আছে বি ভার্বের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটা নাউন ক্লজ। এই যে বি ভার্ব দেখতেছেন না, বি ভার্বের আগে পরে কোনো ক্লজ একা থাকলে সেটা নাউন ক্লজ। বি ভার্বের আগে পরে কোনো ক্লজ একা থাকলে সেটা চোখ বন্ধ করে নাউন ক্লজ উত্তর করব। ঠিক আছে, বি ভার্বের আগে পরে কোনো ক্লজ বসলে সেটা অবশ্যই চোখ বন্ধ করে নাউন ক্লজ উত্তর করবেন। হ্যাঁ, মাঝে মাঝে হয় স্যার ক্লিয়ার আসে না, মানে ও মানে লেখা, এটা নেট সমস্যার জন্য আপনাদের হতে পারে, আমাদের এখানকার নেটের জন্য না। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত ছিল আমাদের। আমরা প্রথমে দেখেছি স্যার নাউন ক্লজ সাবজেক্ট হিসাবে কাজ করে, দ্বিতীয়টা হচ্ছে স্যার অবজেক্ট হিসাবে কাজ করে। হ্যাঁ,
এবার আসেন স্যার পরবর্তী অংশে আমরা চলে যাই প্রিপোজিশনের পরে, পজিশন 3, ঠিক আছে? পজিশন নাম্বার 3, এটা আমাদের নাউন ক্লজের লাস্ট পজিশন। তাহলে পজিশন 3 এটা হচ্ছে প্রিপোজিশনের পরে, হ্যাঁ, প্রিপোজিশনের পরে কোনো ক্লজ থাকলে, প্রিপোজিশনের পরে কোনো ক্লজ থাকলে সেটি, প্রিপোজিশনের পরে কোনো ক্লজ থাকলে সেটি নাউন ক্লজ। এটা হ্যাঁ, বি ভার্বের আগে পরে থাকলে নাউন ক্লজ, এটা খুব ইজি। আর এবার বলছি প্রিপোজিশনের পরে কোনো ক্লজ থাকলে সেটা নাউন ক্লজ। যেমন ধরেন কেউ যদি বলে দেয়ার ইজ নাথিং গুড ইন হোয়াট হি সেজ। তো এই যে একটা ইন দেখতেছি, ইন একটা প্রিপোজিশন, আর এরপরে যে অংশটা আছে হোয়াট হি সেজ, সে যা বলে তার মধ্যে ভালো কিছু নাই, এই কথাটাই হচ্ছে আমাদের নাউন ক্লজ, যেটা প্রিপোজিশনের পরে আছে, ঠিক আছে? প্রিপোজিশনের পরে আছে যেটা, যে হোয়াট হি সেজ, এটা আমাদের একটা নাউন ক্লজ। এরপরে ধরেন আরেকটা প্রশ্ন আসছে, ডোন্ট ওয়ারি about what you lost, তুমি যেটা হারিয়েছো সেটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। তো এই যে অ্যাবাউট, এটা একটা প্রিপোজিশন, আর তারপরে আসছে আমাদের এটা নাউন ক্লজ। এটা খুব সহজ একটা অংশ। তাহলে নাউন ক্লজের আমরা এখন পর্যন্ত 3টা পজিশন পেয়েছি। একটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, একটা হচ্ছে অবজেক্ট হিসাবে, আরেকটা কথা বলছি বি ভার্বের আগে পরে কোনো ক্লজ থাকলে চোখ বন্ধ করে সেটা নাউন ক্লজ, এবং ফাইনালি বলছি যে প্রিপোজিশনের পরে কোনো ক্লজ থাকলে সেটা নাউন ক্লজ। ওকে, তাহলে নাউন ক্লজ যদি ক্লিয়ার হয়ে থাকেন কমেন্টসে অবশ্যই এভাবে লিখবেন, নাউন ক্লজ ক্লিয়ার, মানে NCC, তাহলে বুঝবো যে হ্যাঁ নাউন ক্লজ ক্লিয়ার। ওকে, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন থেকে দিছি স্যার। আমি যেগুলা প্রশ্ন আমি এখন পর্যন্ত তুলছি এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন। আমি এই যে প্রশ্নগুলো আমি দেখে দেখে বই থেকেই তুলছি মাত্র, যেন আপনি বুঝতে পারেন, কারণ স্যাররা সবসময় সহজ প্রশ্ন দেয়, এই জন্য আমি বই থেকেই প্রশ্নগুলো তুলছি। এগুলা সব প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, নাউন ক্লজ ক্লিয়ার এভাবে একটু লিখে দিবেন যে নাউন ক্লজটা ক্লিয়ার হচ্ছে কিনা। আমরা এর পরবর্তীতে স্যার নাউন ক্লজের পরবর্তী ক্লজটায় চলে যাব, অ্যাডজেক্টিভ ক্লজ। না, হ্যাঁ নাউন ক্লজ না, অ্যাবাউট এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, অ্যাবাউট প্রিপোজিশন। প্রিপোজিশন এই যে ক্লজ, নাউন ক্লজের পূর্বে বসবে, আর কনজাংশন হচ্ছে সবসময় যুক্ত করে দুইটা অংশকে, এখানে যুক্ত করে নাই, এটা হচ্ছে সম্পর্ক নির্দেশ করছে। আচ্ছা ফাইন, ওকে, তাহলে আমরা নাউন ক্লজের পরবর্তীতে স্যার চলে যাই অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজটা খুবই সোজা। হ্যাঁ, নাউন ক্লজের পরে যাচ্ছে স্যার অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ হ্যাঁ, নাউন ক্লজটাকে 3 ভাবেই নেবেন, আমি তারপর আরো একটা শর্টকাট বলে দিব সহজে। আচ্ছা, এরপরে দেখবেন অ্যাডজেক্টিভ ক্লজের ব্যাপারটা কি, এটা হচ্ছে নাউনের পরে বসে। ওকে, নাউনের পরে বসে, নাউনের পরে বসে ওই নাউনকে নির্দেশ করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে নাউনের পরে বসবে এবং সেই নাউনকে নির্দেশ করবে। ঠিক আছে, একটু খেয়াল করি আমরা, নাউনের পরে বসে ওই নাউনকে নির্দেশ করে। এখন একটু সেন্টেন্সটা খেয়াল করেন, কেউ যদি কোনো কারণে বলে আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না, when he comes, কেউ এই সময়টা লিখবেন না, কারণ এখানে আমি দুইটা জিনিসের কম্প্যারিজন দেখাচ্ছি, তাহলে আপনি নাউন ক্লজের পার্থক্য এবং অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্যটা বুঝতে পারবেন। তাহলে এখানে বলছি আই ডোন্ট নো, আমি জানি না, when he comes, আর আরেকটা প্রশ্ন লিখতেছি সেম, আই ডোন্ট নো
দ্য টাইম, একটু অন্যভাবে লিখি আমি। এখানেও একটা ক্লজ আছে, দেখেন আমি যে দুইটা অংশ লিখছি, দুইটা একই কথা, দুইটা একই জিনিস। এর মধ্যে উপরে যেটা আছে এটা হচ্ছে নাউন ক্লজ, আর নিচে যেটা আছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন উপরেরটার সঙ্গে নিচেরটার পার্থক্যটা কি? আমি বলছি যে অ্যাডজেক্টিভ ক্লজটা কি হয়, নাউনের পরে বসে। উপরের ক্লজটা খেয়াল করেন কার পরে আছে, উপরের ক্লজটা আছে ভার্বের পরে, আর ভার্বের পরে আছে, আপনি যদি এটাকে প্রশ্ন করেন আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না, হোয়েন হি কামস, মানে এটা অবজেক্ট হিসাবে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, নিচের প্রশ্নটা হচ্ছে স্যার দ্য টাইম, এটা একটা নাউন, তাহলে নাউনের পরে বসছে, তাহলে আমি জানি না সময়টা কখন সে আসবে, তাহলে কখন সে আসবে, কখন দিয়ে প্রশ্ন করলে সময়কে পাওয়া যায়, হোয়েন দিয়ে প্রশ্ন করলে সময়কে পাওয়া যায়। তার মানে নিচে যে টাইম কথাটা আমি লিখছি, এই টাইমটাকে ইলাবোরেট করলে, বড় করলে, এইটা হচ্ছে তার সাথে যুক্ত। তো এইটাকে এই জন্য বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, যে নাউনের পরে ওই নাউনকে নির্দেশ করে। ঠিক আছে, আরো একটু দেখাই। এই প্রশ্নটা ক্লিয়ার বুঝছেন কিনা একটু আমাকে জানান, যে স্যার এই প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, এই প্রশ্নটা ক্লিয়ার বুঝছেন কিনা? দেখেন পরের প্রশ্নটা যদি বলি, আই ডোন্ট নো হোয়াই হি ইজ লেট, কেন সে দেরি করেছে আমি জানি না। এই যে অংশটা, এটা আমাদের একটা নাউন ক্লজ, সরাসরি ভার্বের পরে বসছে। হ্যাঁ, এই যে অবজেক্ট হিসাবে সরাসরি ভার্বের পরে বসছে। বাট আমি যদি প্রশ্নটাকে এভাবে লিখি যে আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, এরপরে এখানে ধরেন আমি লিখলাম দ্য রিজন, এরপরে হচ্ছে হোয়াই হি ইজ লেট, অর্থাৎ একই ক্লজ, বাট একটা শুরুতে এখানে নাউন আছে। দেখেন একটা শুরুতে নাউন আছে, যেহেতু নাউন আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, আর যেটা সরাসরি বসছে নাউন ছাড়া ওইটা হচ্ছে নাউন ক্লজ। অর্থাৎ একটা হচ্ছে সরাসরি ভার্বের পরে বসছে অবজেক্ট হিসাবে, আর একটা হচ্ছে সরাসরি ভার্বের পরে না, বরং একটা নাউন আসছে মাঝখানে, তারপর ওই ক্লজটা আসছে। তো নাউন ক্লজ কাকে বলছি, যে নাউনের পরে বসে ওই নাউনকে নির্দেশ করবে। অ্যাডজেক্টিভ ক্লজ আর মানে নাউন ক্লজের পার্থক্যটা এই জায়গায়, যে নাউন ক্লজ সরাসরি ভার্বের পরে থাকে, আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে কি নাউনের পরে থাকে। আবার বলছি, অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে থাকে, আর নাউন ক্লজ সরাসরি ভার্বের আগে পরে থাকে বা প্রিপোজিশনের পরে থাকে। কথাটাকে ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা, যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে থাকে, আর নাউন ক্লজ ভার্বের আগে পরে থাকে বা প্রিপোজিশনের পরে থাকে। আমাদের উপরেরটা ভার্বের পরে ছিল, দ্বিতীয়টার এখানেও ভার্বের পরে ছিল, বাট যে দুইটা আমি রেড কালার দিয়ে লিখছি দেখেন দুইটাই নাউনের পরে আছে। না, আই ডোন্ট নো দ্য রিজন, আমি কারণটা জানি না, হোয়াই হি ইজ লেট, এটা এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। না, নাউনের আগে প্রিপোজিশন, সেটা যদি অবজেক্ট হিসাবে বসে তাহলে আর প্রয়োজন নাই। আমি যদি বলি আমি করিমকে চিনি না, কি বলবো? আই ডোন্ট নো করিম, আমি করিমকে চিনি না। আমরা বলি না যে আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে জানি না, এটা। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি আরো কয়েকটা প্রশ্ন এখানে দিব, তাহলে আরো ক্লিয়ার হবে এই অংশগুলা। এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন থেকে নিয়েছি, যাতে অ্যাডজাস্ট করা একসঙ্গে। ওকে, নেক্সট প্রশ্নটা দেখেন, আপনারা নিজেরাই আমাকে প্রশ্নের উত্তরটা আশা করি দিতে পারবেন। সেটা কেমন? ধরেন এখানে লেখা আছে আই, তারপর লিখলাম স্যার ডোন্ট, তাহলে আই ডোন্ট নো, আমি জানি না। একই ধরনের দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। আই ডোন্ট নো, আমি জানি না, তারপর বলছে ওয়্যার হি লিভস, সে কোথায় বাস করে। তাহলে এটা হচ্ছে এক নাম্বার। আমি যদি বলি স্যার এটা এক নাম্বার প্রশ্ন, আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে এটা দিচ্ছি যে আই, তারপর লিখলাম স্যার ডোন্ট নো, আমি জানি না
এরপরে সেম আগের মতো দিচ্ছি একটা অংশ, দ্য প্লেস, আমি জায়গাটি জানি না। এরপরে where he lives, এখানে। এবার বলেন তো আমাকে স্যার, এই যে দুইটা অংশ লিখছি আমি, এটার মধ্যে কোনটা নাউন ক্লজ আর কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ? 1 এবং 2 দেওয়া আছে। 1 এবং 2 যেহেতু দিছি, আপনারা আশা করি এটা দেখেও বুঝতে পারবেন এবং সেই হিসাবে উত্তর করবেন, ঠিক আছে? যে 1 নাম্বারটা কোন ক্লজ, 2 নাম্বারটা কোন ক্লজ, ঠিক আছে? অনেকে প্রশ্ন না দেখে আগেই করছে যে আগেরটা যেহেতু ছিল উপরেরটা নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ উত্তর করছে ভাবে, ঠিক আছে? এবার একটু করেন, যদি এটা বুঝতে পারেন আশা করি বুঝতে পারবো, যার সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আপনারা উত্তর করতে পারছেন একটা, সেটা হচ্ছে স্যার উপরেরটা নাউন ক্লজ আর নিচেরটা নাউনের পরে ছিল মানে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এবার আমি আরো কিছু প্রিভিয়াস কোশ্চেন দিচ্ছি আপনাদেরকে, দেখেন একটু ঘুরিয়ে দিচ্ছি। পরের প্রশ্নটা একটু খেয়াল করেন। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন নাম্বার 1 আগের মতো, দ্যাট হি ইজ, আচ্ছা একটু অন্যভাবে দেই, দ্য নিউজ দ্যাট he is dead is false, ঠিক আছে? আচ্ছা, এই যে দ্যাট হি ইজ ডেড, এটা একটা অংশ। ওকে, আচ্ছা, আর আরেকটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, দ্যাট হি ইজ ডেড ইজ ফলস, এটা এটা আরেকটা প্রশ্ন। তাহলে এই যে দুইটা ক্লজ এখানে আছে, এইবার উত্তর করেন। পরবর্তীতে এটাকে আমি এ বি করে দেই, তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, যেহেতু উপরেটা 1 2 দিয়ে করছেন তাহলে এটা এ বি দিয়ে করবেন। যে 1 নম্বরে এ নাম্বারটা লিখছি, এটা কোন ক্লজ, বি নাম্বারটা কোন ক্লজ, উপরে দুইটা কার কার হইছে? আমি কিন্তু এবার একটু ঘুরাই দিছি, এ নাম্বার এবং বি নাম্বার করে দিছি। এ বি দিয়ে উত্তর করেন, কারণ 1 2 তো উপরেটা দিছি, না হলে বুঝতে পারবো না। হ্যাঁ, নিচেরটা এখানে নাউন ক্লজ, কারণ বি ভার্বের আগে বসছে সাবজেক্ট হিসাবে, আর উপরেরটা হচ্ছে নাউনের পরে বসছে। এবার দা নিউজ একটা নাউন, নাউনের পরে বসছে, তাহলে উপরেরটা হচ্ছে এবার অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, উপরেরটা এবার অ্যাডজেক্টিভ ক্লজ আর নিচেরটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সরাসরি আসছে, এটা সরাসরি একটা ক্লজই আছে বি ভার্বের আগে, নাউন ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে বসে, এই যে নাউন দা নিউজ, আর নাউনের পরে বসছে, সবসময় যে মাঝখানেই বসবে বিষয়টা এমন না, ঠিক আছে? দ্য নিউজ ইজ ফলস দ্যাট হি ইজ ডেড। আচ্ছা, এবার একটু আমি কিছু প্রশ্ন দিব। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? ক্লিয়ার যদি এই পর্যন্ত বুঝে থাকেন নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে পরবর্তী অংশে আমরা আরো কিছু প্রশ্ন এখন আমি আপনাদেরকে করতে দিব। আপনারা একটু জাস্ট আমাকে উত্তর দিবেন। হ্যাঁ, আমি একটা একটা করে প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়া, যেন আপনার অসুবিধা না হয় বুঝতে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার বা
আমি 1 নাম্বার দেই, কারণ সিরিয়াল দিব, তাতে আপনার সুবিধা হবে উত্তরগুলা করতে। আপনারা এরকম 1 2 3 করে করবেন। হ্যাঁ, প্রথম প্রশ্নটা হচ্ছে আই রিমেম্বার দ্য প্লেস। আই রিমেম্বার দ্য প্লেস। এরপরে where I was born। আচ্ছা, এই যে where I was born, এটা কোন ক্লজ হবে স্যার? এটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে আই রিমেম্বার দ্য প্লেস where I was born, তাহলে এটাকে কি করবেন? কোন ক্লজ হবে? এটাকে উত্তর করেন এবার। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু প্রশ্ন আমি দিচ্ছি। এটা হচ্ছে আই রিমেম্বার দ্য প্লেস, তারপর হচ্ছে আই নো দ্য বয়। নেক্সট কোশ্চেন, এটা 2 নাম্বার, বলছে আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, হু উইল উইন, যে জিতবে। তাহলে হু উইল উইন, 2 নাম্বারটা কি হবে স্যার? হ্যাঁ, প্রথমটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ আমার প্লেস নাউন, নাউনের পরে বসছে, আবার ওই নাউনকে নির্দেশ করছে। ঠিক আছে, 2 নাম্বারটা কি বলছে? আই নো দ্য বয় হু উইল উইন। এগুলা কিন্তু সব প্রিভিয়াস কোশ্চেন। ওকে, আচ্ছা, তারপরে বয় রিলেটেড 4টা প্রশ্ন আসছে, এই জন্য একটা জিনিস বলছি। তারপর হচ্ছে নাম্বার 3, আই ডোন্ট আই ডোন্ট লাইক দ্য পিপল, আমি মানুষদেরকে পছন্দ করি না। আই ডোন্ট লাইক দ্য পিপল হু আর আনটাইডি, অর্থাৎ নোংরা মানুষদেরকে সে পছন্দ করে না। তাহলে এক্ষেত্রে দ্য পিপল এটা দিয়ে আছে। আপনি 3 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে সেটা একটু উত্তর করবেন স্যার। নাম্বার 3 কি হবে? চার নাম্বার প্রশ্ন, নাম্বার 4, আই inquired how he lost his money, সে কিভাবে তার টাকাটা হারিয়েছে। এটা ঠিক আছে। 4 নাম্বারটা, 4 নাম্বার, আই ইনকোয়ার্ড হাউ হি লস্ট হিজ মানি, সে কিভাবে তার টাকাটা হারিয়েছে। পরের 5 নাম্বার প্রশ্নটা দেখেন, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছে, হু গট দ্য নোবেল প্রাইজ, যে কে নোবেল প্রাইজ পেয়েছে, এটা আমাকে সে জিজ্ঞাসা করেছে। নাম্বার দিয়ে উত্তর করবেন অবশ্যই। এটা 5, হ্যাঁ এটা 5, 5 নাম্বার প্রশ্নের উত্তর।
ওকে, 5 নাম্বার প্রশ্নের উত্তর যদি পেরে থাকেন, তারপরে কোয়েশ্চেন নাম্বার 6। বলছে দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, যেটা আমি গতকাল হারিয়েছি। হ্যাঁ, এখন পর্যন্ত ভুল উত্তর পাচ্ছি না, মোটামুটি ভাবে ক্লিয়ার উত্তরই আসতেছে বেশিরভাগ। তাহলে হি আস্কড মি, 5 নাম্বারটা একটু খুব বুঝে শুনে উত্তর করবেন, কারণ এখানে কিন্তু প্রোনাউন, এই প্রোনাউন ভাইবেন না যে নাউনের পরে বসছে। আমি বলছি নাউনের পরে বসলেই হবে না, ওই নাউনকে নির্দেশ করবে। আর সবচেয়ে বড় কথা, অবজেক্ট কি বা কাকে প্রশ্নের উত্তর দেয়। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? তার উত্তর হচ্ছে ওইটা, মানে অবজেক্ট ওইটা, তার মানে ওইটা নাউন ক্লজ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু ওইটার উত্তর দেয় না। হ্যাঁ, 5 নাম্বারটা নাউন ক্লজ। কোনটা? মিও অবজেক্ট, ওইটাও অবজেক্ট, দুইটা অবজেক্ট থাকতে পারে না। আমি বলছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। তো আমি যদি প্রশ্ন করি হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল কাকে? আমাকে, একটা অবজেক্ট। কি জিজ্ঞাসা করছিল? হু গট দ্য নোবেল প্রাইজ। তাহলে এখানে দুইটা অবজেক্ট, এটা ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স। এটাও নাউন ক্লজ। 5 নাম্বারটা যারা ভুল করছেন, 5 নাম্বারটা কিন্তু নাউন ক্লজ। ঠিক আছে, প্রথমে যেগুলা ছিল দেখেন, ইনকোয়ার্ড ভার্ব, ভার্বের পরে একা আছে, কোন ক্লজ হবে? নাউন ক্লজ। এরপরে উপরেরটা আছেন দ্য পিপল, নাউন ছিল, নাউনের পরে থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার লাস্টে দেখেন দ্য পেন, একটা নাউন, আর নাউনের পরে আছে, তাহলে দ্য পেন যেটা আমি হারাইছি সেটাই তো ওই কলমটা, তাহলে একই জিনিস। তাহলে নাউন আর নাউনের পরে আছে মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে 5 নাম্বার যেটা, এটা হচ্ছে নাউন ক্লজ। 5 নাম্বারটা এটা কি? নাউন ক্লজ। আর উপরের যে দুইটা তিনটা করছি আমরা, উপরে প্রথমটা তো আপনারা বুঝতে পারছেন অ্যাডজেক্টিভ ক্লজ, দ্বিতীয়টাও অ্যাডজেক্টিভ ক্লজ কারণ বয়ের পরে, নাউনের পরে বসছে। 2 নাম্বারটাও অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ কারণ এখানে পূর্বে নাউন ছিল, এই নাউনের পরে বসছে এবং এই নাউনকে বুঝাইছে। আচ্ছা, এই পর্যন্ত কার কার 6টাই হয়েছে? দেখি 6টা হয়েছে কার কার? সবগুলাই হয়েছে কার কার? দেখি হাত তুলেন যাদের 6টা হয়েছে। আমরা একটা করে লাইক দিয়ে দেন, আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এদের হয়েছে। আর যাদের হয় নাই তারা লাভ রিয়াক্ট দেন, তাহলে বুঝতে পারবো সংখ্যা দেখলে যে পরিমাণটা কেমন। ঠিক আছে, তো এটা ছিল আমাদের নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, বুঝলাম না, লাভ রিয়াক্ট তো বেশি দেখা যাচ্ছে, তার মানে কি হয় নাই বেশিরভাগ? না, এখন ঠিক আছে, লাইক আসতেছে। অনেকে আবার আইডিয়া করেই দিচ্ছে। হ্যাঁ, 11টার মধ্যে একটা পাইছি লাভ রিয়াক্ট, তার মানে 11 জনে একজন হয় নাই। আচ্ছা ঠিক আছে, বেশিরভাগ লোকেরই সবার হয়েছে সবগুলা। আর এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আমরা এখন পর্যন্ত নাউন ক্লজ শিখছি এবং অ্যাডজেক্টিভ ক্লজ, এই দুইটা শিখছেন। আর অ্যাডভার্বিয়াল ক্লজ সব এমনিতেই হয়ে যাবে, আর দরকার নাই পড়ার। আপাতত এখানেই আমরা শেষ করতে পারি নাকি, কারণ বাকি থাকে আর একটা ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনি যদি কোনো প্রশ্ন দেখেন, সেই প্রশ্নে যদি আপনি বুঝতে পারেন এটা নাউন ক্লজ অথবা এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা এই দুইটার মধ্যে পড়তেছে না, তাহলে বাকিটা আর কি থাকে? অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, আমরা করে দিব, সমস্যা নাই। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটা একটু দেখবো এখন। আবার হেডিং দেন। 6 নাম্বারটা আবার বলেন। 6 নাম্বারটা কি ছিল স্যার? একটা পেন, নাউন। আর দ্যাট আই লস্ট, তাহলে নাউনের পরে আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই নাউন কি বুঝাইছে দেখেন কি বলছে? দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, আমি যেটা গতকাল হারাইছি। তাহলে আমি কি হারাইছি? এই কলমটা না? তাহলে একই জিনিস, আর একই জিনিস বুঝাইলে সেটা নাউন ক্লজ। ঠিক আছে, আচ্ছা এবার হেডিং দিয়ে দেন তাহলে আলাদা করে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ আরো সোজা। অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু কিছু উত্তর 1 সেকেন্ডে করা যায়। হ্যাঁ, এরকম আছে যে অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু কিছু উত্তর অনেক সহজে করা যায়। আচ্ছা, প্রথমেই একটা কথা লিখবেন, সেটা হচ্ছে কমার পূর্বে কোনো ক্লজ একা থাকলে, কমার কমার পূর্বে কোনো ক্লজ একা থাকলে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার বলছি, কমার পূর্বে কোনো ক্লজ একা থাকলে সেটি
অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো মূলত পুরো সেন্টেন্সকে মডিফাই করে, তাই কমার পূর্বে থাকে এই আর কি। কমার পূর্বে কোনো ক্লজ একা থাকলে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি দুই একটা উদাহরণ দেখাবো এখানে, তারপরে আবার আপনাদেরকেও প্র্যাকটিস করতে দিব। ধরেন কোন একটা সেন্টেন্সে লেখা আছে ইফ, তারপরে লিখলাম ইউ হেল্প মি, একটা কমা, তারপরে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, এইটা আন্ডারলাইন করা আছে। এই যে কমা আছে, কমার পূর্বে একা আছে মানে অ্যাডভার্বিয়াল ক্লজ শেষ। অন্য ক্লজ এরকম কমা দিয়ে আলাদা করা থাকে না, শুধু অ্যাডভার্বিয়াল ক্লজই এরকম কমা দিয়ে আলাদা থাকতে পারে। হ্যাঁ, ওকে। তাহলে কমার পূর্বে কোনো ক্লজ একা থাকলে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা হচ্ছে জন্য বলছি যে শর্টকাট 2-1 সেকেন্ডে করা যায়, বাট এইটা মেইন নিয়ম না। এটা শর্টকাট করার জন্য মেইন নিয়মটা হচ্ছে আমরা এখন লিখবো। হ্যাঁ, সবসময় পুরোটার নিচে দাগ দেওয়া থাকবে এটা। আচ্ছা, তাহলে আমরা এখানে আমি প্রিভিয়াস কোশ্চেন দিলেও বুঝতে পারবেন সহজে। এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম, বাট এটা কিন্তু প্রপার নিয়ম না। এটা জাস্ট শর্টকাট করার জন্য, দ্রুত করার জন্য এই আর কি। বাট মেইন নিয়মটা হচ্ছে আমরা এখন লিখবো, সেটা হচ্ছে আসবে না। বাবা, আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি স্যার, সেটা হচ্ছে এটা মূলত মেইন নিয়ম। হ্যাঁ, আচ্ছা দেখেন, মেইন নিয়মটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে, প্রিন্সিপাল ক্লজকে 4টা ওয়ার্ড, when, why, how, where, কখন কোথায় কেন কিভাবে। প্রিন্সিপাল ক্লজকে 4টা ওয়ার্ড, কখন কোথায় কেন কিভাবে, when, why, how, where দ্বারা প্রশ্ন করলে। প্রিন্সিপাল ক্লজকে কখন কোথায় কেন কিভাবে when, why, how, where দ্বারা প্রশ্ন করলে যে ক্লজ উত্তর দেয় তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। এটা ওকে, একটু লিখে নেন। আবার প্রয়োজনে ওয়ার্ড চার্টটা লিখবেন যে প্রিন্সিপাল ক্লজকে আমরা যদি প্রশ্ন করি কখন কোথায় কেন কিভাবে। ওকে, ক্লজে ফাইনিট ভার্ব থাকে, ফ্রেজে কোনো ফাইনিট ভার্ব থাকে না। অর্থাৎ ফ্রেজের মধ্যে এমন কোনো ভার্ব থাকে না যেটা দেখে বোঝা যায় এটা কোন টেন্সে আছে। আমি প্রিভিয়াস কোশ্চেনগুলো যখন দিব, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলেও আর একটু সহজে বুঝতে পারবেন। তো আপাতত আমরা বলছি যে 4টা ওয়ার্ড থাকবে, কখন কোথায় কেন কিভাবে, এই 4টা প্রশ্ন দিয়ে যদি আমরা উত্তর করে পাই তাহলে সেই অংশটাই হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এই 4টা ওয়ার্ড ছাড়াও আরেকটা বলছি কমার পূর্বে। এবার দুই একটা উদাহরণ দেখবেন একটু একটু করে এবং সেই উদাহরণগুলো বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথম একটা প্রশ্ন দেখেন, প্রথম 1 নাম্বার প্রশ্ন, উই রিড, আমরা পড়ি, তারপরে লেখা আছে দ্যাট উই মে লার্ন। এই দ্যাট মানে কিন্তু যাতে, হ্যাঁ, সো দ্যাট কে শর্টে দ্যাট বলা হচ্ছে এখানে। তাহলে এটা একটা প্রিভিয়াস কোয়েশ্চেন যেখানে বলছে আমরা পড়ি। এবার এই যে আমরা পড়ি, ভার্বের পরে আপনি ভাইবেন না যেটা অবজেক্ট, ভার্বের পরে আছে। আমি এই জন্য বলছি অবজেক্ট হয়েছে কিনা আগে চেক করবে নিবেন। অবজেক্ট হতে হলে আমার এই দুইটাকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে, তার উত্তর হতে হবে। এখন আমরা পড়ি, আমরা কি পড়ি, তার উত্তর কি উই মে লার্ন। বা আমরা কাকে পড়ি, হ্যাঁ, এটা উত্তর হচ্ছে কার। আমি যদি এটাকে প্রশ্ন করি হোয়াই দিয়ে, যে আমরা পড়ি কেন পড়ি, সেটার উত্তর হচ্ছে এটা, যাতে আমরা শিখতে পারি। ঠিক আছে, তাহলে হোয়াই এর উত্তর আছে মানে এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা হচ্ছে একটা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখেন, নাম্বার 2,
হি কেম, সে এসেছিল, when I was ill, যখন আমি অসুস্থ ছিলাম। এখন যদি আমি এটাকে প্রশ্ন করি, হি কেম, সে এসেছিল, কখন এসেছিল, হোয়েন দিয়ে প্রশ্ন করি, কখন এসেছিল, তার উত্তর হচ্ছে এটা, হোয়েন আই ওয়াজ ইল, যখন আমি অসুস্থ ছিলাম। এটা কিন্তু কি বা কাকে শব্দের উত্তর না, এটা হোয়েন এর উত্তর আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? এটা দুইটা গেল। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন। বলছে ইউ মে গো, তুমি যেতে পারো। এরপরের প্রশ্ন বলছে ওয়ার ইউ লাইক, যেখানে তোমার পছন্দ। তো ইউ মে গো, তুমি যেতে পারো, এটাকে যদি আমি প্রশ্ন করি হোয়ার দিয়ে, যে কোথায় যেতে পারো, সেটার উত্তর হচ্ছে ওইটা, যে হোয়ার ইউ লাইক। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা এটা উত্তর পেয়ে যাব। লাস্ট ওয়ান এই টাইপের, নাম্বার 4, হি ডিড, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। হাউ আই, হাউ আই ইনস্ট্রাক্টেড হিম, আমি যেভাবে তাকে নির্দেশনা দিয়েছিলাম। তাহলে আমি যদি এই যে অংশটা আছে হি ডিড দ্য ওয়ার্ক, এই অংশটাকে হাউ দিয়ে প্রশ্ন করি যে সে কিভাবে কাজটি করেছিল, তার উত্তর হচ্ছে যেভাবে আমি তাকে বলেছিলাম। তাহলে হাউ শব্দের উত্তর আছে, মানে এটাও আমাদের একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি এখানে 4টা উদাহরণ লিখছি, 4 ধরনের প্রশ্ন দিয়ে লিখছি। একটা হচ্ছে হোয়াই, একটা হোয়েন, একটা হোয়ার, একটা হাউ, এটা। আচ্ছা, এই 4টা বুঝতে পারছেন কিনা যারা অনলাইনে আছেন, বা এই 4টায় আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু কমেন্টসে জানান, যে এইখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা এই 4টা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ঠিক আছে? হ্যাঁ বলেন। চিহ্নিত করা যাবে আর এখানে তো চিহ্নিত পাচ্ছি নাম তো চিহ্নিত কোথায়? যে এডিট দেওয়া এই কাজটি করেছিল কোন জায়গায় নাউন চিহ্নিত করা যাবে না, মানে এরকম কোনো কথা বলেছে? অ্যাডভার্বিয়াল ক্লজ সবসময় মনে রাখতে হবে এই 4টা ওয়ার্ডের উত্তর দিবে, ভার্বকে প্রশ্ন করব, সে যেখান থেকে উত্তর আসুক সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই উত্তরের কোনো ফিক্সড জায়গা নাই। ইভেন আমি কমা দিয়ে যে একটা নিয়ম বলছি, ওইটাও আমার এই 4টা প্রশ্নের উত্তর দেয়। কিন্তু এটা কেন বলছি? যেন একটু শর্টকাটের জন্য বলছি। একটু দেখেন, বলছি প্রথমটা উই রিড, আমরা পড়ি। কেন পড়ি সেটার উত্তর হচ্ছে এটা। আমি কিন্তু কখনোই বলি নাই যে ভার্বের পরে কোনো ক্লজ আসলেই তাকে আমরা নাউন ক্লজ বলবো। বলছিলাম অবজেক্ট হতে হবে। তো আমার এটা ভার্বের পরে আসছে, বাট এটা অবজেক্ট না, কারণ অবজেক্ট হলে তো কি বা কাকে প্রশ্নের উত্তর দিত। আমার উত্তর দিছে কিসের? হোয়াইয়ের। পরের প্রশ্ন ভার্বের পরে আসছে, বাট এখানেও কি বা কাকে প্রশ্নের উত্তর নাই, আছে কি হোয়েন এর উত্তর। এখানেও ভার্বের পরে আছে, বাট এটাও কি বা কাকে প্রশ্নের উত্তর না, আছে কি হোয়ার এর উত্তর। আবার এখানে আছে কি হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। হাউ আই ইনস্ট্রাক্টেড হিম, আমি তাকে যেভাবে বলেছিলাম। তাহলে এটা হচ্ছে সে কিভাবে কাজটি করেছিল। হাউ দিয়ে প্রশ্ন করলে সেটার উত্তর আসবে এখান থেকে। বাট এইখানে যদি কেউ চিন্তা করে স্যার নাউন আছে, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বানাই দেই, এরকম চিন্তা করতে পারে। বাট আমি বলি নাই যে নাউনের পরে থাকলেই তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, ওই নাউনকে নির্দেশ করতে হবে। এখন এখানে কি আছে? দ্য ওয়ার্ক। আর এখানে কি আছে? হাউ আই ইনস্ট্রাক্টেড। আমি যেভাবে বলছিলাম সেটা কি কাজ না কাজ করার উপায়? উপায়। বাট এখানে যদি অ্যাডজেক্টিভ হইতো তাহলে এই নাউনকে বুঝাইতো। যেমন আমরা বলছিলাম আই নো দ্য বয় হু ইজ ওয়ার্কিং, তাহলে যে কাজ করতেছে সেই তো বয়। আই লস্ট দ্য পেন,
হোয়াট আই বট ইয়েস্টারডে, তাহলে আমি গতকাল যেটা কিনেছিলাম, আমি কিনেছিলাম মানে সেটা ছিল আমাদের নাউন। এখন হিসাবটা হচ্ছে, যেটা আলাদা হবে। হ্যাঁ দুইটা আলাদা হবে। এই নাউন যদি একই জিনিস হয় তাহলে পরেরটাকে অ্যাডজেক্টিভ বলবো, আর যদি আলাদা হয় তাহলে অ্যাডভার্ব বলবো। আর সবসময় যখন সলভ করবেন তখন আগেই ভার্বকে প্রশ্ন করে নিয়ে দেখে নিবেন ওটা অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা। অ্যাডভার্বিয়াল না হইলে অন্য ক্লজ খুঁজবো আমরা। ওকে, এটা অর্থাৎ কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা দিয়ে আগে প্রশ্ন করব। যেমন ধরেন আমি যদি একটা সেন্টেন্স যেটা প্রথম দিকে লিখেছিলাম কমার নিয়মে, যে এরকম ছিল যে ইফ ইউ হেল্প মি, তারপরে একটা কমা, তারপরে ছিল আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। বলছিলাম কমার পূর্বে কোনো ক্লজ একা থাকলে সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা যদি দেখি এইখানে আছে, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ বা মেন অংশ। তাহলে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, এটার অর্থ তাই। এখন এটাকে যদি আমি প্রশ্ন করি একটা হোয়াই দিয়ে, যে ভাই আমি তোমাকে সাহায্য করব, কেন সাহায্য করব, তার উত্তর হচ্ছে এটা, যদি তুমি আমাকে সাহায্য করো। আমার কন্ডিশন ওখানে কি, আমি তোমাকে কেন সাহায্য করব, কি কারণে? হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমাকে সাহায্য করো। এটা হচ্ছে মূলত ওই হুয়া এর উত্তর এখানে দেয়। তো আমরা এটাকে এই জন্য কমা দিয়ে আলাদা করি, যে কমার পূর্বে কোনো ক্লজ একা থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন কিছু প্রিভিয়াস কোশ্চেন দেখলে আরো ক্লিয়ার হবেন যে অ্যাডভার্বিয়াল ক্লজ গুলা কিভাবে কাজ করে, ঠিক আছে? কারণ কিছু প্রিভিয়াস কোশ্চেন দেখলে আরো সুবিধা হবে। আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেই হিসাবে উত্তরগুলা করবেন। আচ্ছা, প্রশ্ন নাম্বার, দেখেন এই প্রশ্নটা এরকম আসছিল, স্ট্রাইক স্ট্রাইক দা আয়রন when it is red। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, তাই না? যোগ বুঝে কোপ মারা যেটাকে বলা হয়। তাহলে উপযুক্ত সময়ে জবাব দেওয়া। এখন এই যে অংশটা আমার আন্ডারলাইন করা আছে, স্ট্রাইক দা আয়রন, তাহলে স্ট্রাইক দা আয়রন মানে লোহাকে আঘাত করো। when it is red, এটা কি কির উত্তর না কখনের উত্তর? যে লোহাকে আঘাত করো, কখন আঘাত করো? যখন এটা লাল, মানে যদি লোহা লাল থাকে মানে পুরানো অবস্থায় থাকে, ওটাকে আঘাত করলে সুন্দর একটা আকার নিবে, অর্থাৎ উপযুক্ত সময়ে লোহাকে আঘাত করতে হবে। তো এটা হচ্ছে মূলত আমার এই অংশ যে ভার্বটা আছে স্ট্রাইক, এটাকে হোয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা সেটার উত্তর পাবো। সুতরাং এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, ঠিক আছে? না সবসময় কমা দিয়ে থাকবে না, আবারও বলছি সবসময় কমা দিয়ে থাকবে না। যেমন এখানে তো কমা দিয়ে নাই, এটা বলছি কমা দিয়ে থাকলে সেটা অ্যাডভার্বিয়াল, বাট কমা না থাকলে যে অ্যাডভার্বিয়াল হবে না তা কিন্তু না। ওকে, কমা থাকলেই সেটা অ্যাডভার্বিয়াল, বাট কমা না থাকলে যে অ্যাডভার্বিয়াল হবে না সেটা কিন্তু না। এরকম আরো কিছু প্রশ্ন আমি দিচ্ছি, এগুলো একটু তুলে নিবেন। এগুলা সব প্রিভিয়াস কোশ্চেন ছিল, সেটা থেকে আসছে। হ্যাঁ, পরের প্রশ্ন, দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, এই অংশটা আন্ডারলাইন করা আছে। সেম আগের নিয়ম, কমার পূর্বে আছে, কমার পূর্বে থাকার কারণে আমরা এটাকে কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। পরের প্রশ্ন 11তম বিসিএস ও বিজিএস সহকারী জজে আসছিল এটা, যেখানে বলা হচ্ছে বিহেভ মানে আচরণ করো, কিভাবে আচরণ করো? বলছে অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, যেভাবে একজন ভদ্রলোক আচরণ করে সেভাবে আচরণ করো। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা প্রথমে লুক দিয়ে লিখছিলাম যে এই টাইপের, মনে আছে? তাহলে আচরণ করো, কিভাবে আচরণ করো, এটাকে হাউ দিয়ে যদি প্রশ্ন করি সেটার উত্তর হচ্ছে এটা, যে অ্যাজ আ জেন্টলম্যান বিহেভস, যেভাবে একজন ভদ্রলোক আচরণ করে, হাউ এর উত্তর আছে। তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে।
নেক্সট আরেকটা প্রশ্ন আসছে, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। তো বলছে আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না, আনলেস ইউ গো উইথ মি, যদি না তুমি আমার সাথে যাও। তাহলে এই যে প্রশ্নের এইটুকুর যে অংশ, আমি যদি এটাকে প্রশ্ন করি হোয়াই দিয়ে, আমি সেখানে যাব না, কেন যাব না, তার উত্তর হচ্ছে ওইটা যে যদি তুমি আমার সাথে না যাও তাহলে আমি যাব না। কেন শব্দের উত্তর হচ্ছে আমার এটা আনলেস, যদি না। লাস্ট ওয়ান অ্যাডভার্বিয়াল থেকে নিচ্ছি, যে বলছে কি wherever I saw, আমি যেখানেই দেখেছিলাম, I found the sign of poverty, আমি দারিদ্রতার নিশানা দেখেছিলাম। এই যে কমার পূর্বে আছে, তাহলে কি হবে এটা অ্যাডভার্বিয়াল, যে wherever I saw, আমি যেখানেই দেখেছিলাম, আমি কি দেখেছিলাম, I found the সাইন অফ পোভার্টি, আমি দারিদ্রতার নিদর্শন বা চিহ্ন পেয়েছিলাম, যেটাই বলি। তো এই যে কমার পূর্বে যদি কোনো ফ্রেজ একা, সরি ক্লজ একা থাকলে সেটাও আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, ঠিক আছে। আর একটা প্রশ্ন, জীবনে অনেকবার প্রশ্ন এই প্রশ্ন, সেটা হচ্ছে কি যে ওয়াক ফাস্ট, তাহলে ওয়াক ফাস্ট মানে দ্রুত হাঁটো, এরপরে থাকতো লেস্ট ইউ শুড মিস দ্য বাস বা ট্রেন, এরকম একটা কিছু থাকতো। এই লেস্ট থেকে এই অংশটা আমাদের আন্ডারলাইন করা ছিল, লেস্ট ক্লজ মার্কার, বাকি অংশটা দেওয়া আছে। এখন এইটুকু হচ্ছে মেইন অংশ, তাহলে এটার অর্থ হচ্ছে দ্রুত হাঁটো। এটাকে যদি আমি প্রশ্ন করি হোয়াই দিয়ে, কেন দ্রুত হাঁটবো, সেটার উত্তর কি, যাতে বাস মিস না করো। ওকে, তাহলে দ্রুত হাঁটো কেন, সেটার উত্তর হচ্ছে আমার ওইটা। ওকে, আমরা এই জন্য বলছি শুরু থেকে শেষ পর্যন্ত কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা, এবং কমার পূর্বে যদি কোনো ক্লজ একা বসে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজটা ক্লিয়ার বুঝছেন কিনা, যারা কমেন্টস করছেন একটু জানিয়ে দিবেন অ্যাডভার্বিয়াল ক্লজটা ক্লিয়ার বুঝছেন কিনা। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল এখন পর্যন্ত আমরা ক্লজ পড়ছি যদি বলি তাহলে 6টা। একটা ছিল প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আবার 3টা ভাগ ছিল, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজকে বলেছিলাম সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে বসবে, এছাড়া প্রিপোজিশনের পরে বসবে। তাহলে 3টা জায়গা ছিল নাউন ক্লজের, সাবজেক্ট হওয়া, অবজেক্ট হওয়া, প্রিপোজিশনের পরে বসা। অ্যাডজেক্টিভ ক্লজ বলছিলাম যে নাউনের পরে বসে ওই নাউনকে নির্দেশ করবে। আর ফাইনালি আমরা শিখছি অ্যাডভার্বিয়াল ক্লজ, যেখানে কমার পূর্বে একা থাকবে অথবা হোয়েন, হোয়াই, হাউ, ওয়্যার দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। ঠিক আছে, তো যাই হোক, ক্লজের ক্লাস ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, ক্লাস কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিয়ে দেন আপনারা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন ক্লজের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেই অংশটা নিতে চাই। হ্যাঁ, ক্লজ আইডেন্টিফাই করার সিস্টেমটা দেখি। ক্লজ যখন পরীক্ষার আগে আপনি সলভ করবেন, সর্বপ্রথম দেখে নিবেন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা। হ্যাঁ, সর্বপ্রথমে আগে প্রশ্ন করে দেখে নিবেন অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা, আর অ্যাডভার্বিয়াল ক্লজ দেখার পরে গিয়ে দেখবেন হচ্ছে নাউন ক্লজ কিনা, এবং তারপরে গিয়ে দেখবেন অ্যাডজেক্টিভ ক্লজ কিনা। সবার আগে দেখে নিবেন অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা, এটা।
ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলছি। স্যার, হোম অ্যাডভার্ব হয় কিভাবে? হ্যাঁ, হোম অ্যাডভার্ব হয় কিভাবে? সেম যেভাবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটা বুঝি। ধরেন কেউ যদি বলে আই, এরপরে যদি বলে, যদি কেউ বলে যে হি গোজ, এরপরে যদি আমি বলি স্যার টু হোম, এরকম যদি টু থাকে, হ্যাঁ, তাহলে এটা নাউন। আবার বলি টু থাকলে নাউন। আর যদি বলে যে হি তারপরে বলে গোজ হোম, এই টুটা না থাকে, তাহলে এটা অ্যাডভার্ব। হ্যাঁ, এটাকে প্রশ্ন করব, হি গোজ, সে যায়। ওয়্যার, কোথায় যায়? এই ওয়্যার এর উত্তর হচ্ছে হোম। আর এটা হচ্ছে টু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বসে নাউন। টু থাকলে হোমটা নাউন, টু না থাকলে তাহলে অ্যাডভার্ব। ওকে, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আর কোনো প্রশ্ন আছে? বাংলা তো জানতেই হবে, বাংলা জানলে ইংলিশের 60% এমনিতেই কভার হয়ে যাবে যদি আপনি তার অর্থ বুঝতে পারেন। ঠিক আছে, আর বাংলা জানার জন্য তো এই যে বাংলার বস নাসির স্যার চলে আসছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ স্যার, কেমন লাগলো ক্লাসটা এটা আগে বলেন। এত কষ্ট করে একজন স্যার ক্লাসটা নেয়, এবার একটু বলেন স্যার ক্লাসটা কেমন লাগলো এবং লেকচারটা বুঝতে পেরেছেন কিনা। ক্লাস আজকে যে আইডেন্টিফিকেশন অফ ক্লাস ছিল সেটা পরিপূর্ণ বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান, ঠিক আছে। আর একজন স্যার যখনই লাইভে ক্লাস নেয় তখন সে কিন্তু আগেই প্রস্তুতি নেয় যে একটা ভালো ক্লাস উপহার দেওয়ার এবং আপনাদেরকে সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করে। আর আমাদের জব মেডিসিন স্যাররা সবসময় এই কাজটাই করে, সবাই কিন্তু পরিশ্রম করে এবং তারা নিজেরা পড়াশোনা করে এবং পড়াশোনা করে তারপর আপনাদেরকে ডেলিভার দেয়। ওই শিক্ষকই ভালো যিনি নিজে পড়াশোনা করেন তারপর স্টুডেন্টদেরকে শিক্ষা দেন। ওকে স্যার, আমি প্রাইমারি হেডমাস্টার কোর্সে এডমিট হতে চাই। মাকসুদা শাকিল, আপনি প্রাইমারি হেডমাস্টার ভর্তি হতে চাইলে আমাদের এই যে হটলাইন নাম্বার আছে 019015195001, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো, অনেক ভালো ভালো সুন্দর ক্লাস। আপনারা এরকম ক্লাস করবেন প্রতিদিন। দিন যদি আমাদের যে কোনো একটা পেইড ব্যাচে যদি ভর্তি থাকেন, ভর্তি থাকার পর যদি আপনি মনে করেন যে আপনি ক্লাসগুলো নিয়মিত করেন, প্রত্যেকটা সাবজেক্ট বেসিক ক্লাস করেন, বেসিক থেকে ইংরেজি ক্লাস, ম্যাথ ক্লাস, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এই ক্লাসগুলো যদি করেন, নৈতিকতা, মূল্যবোধ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, বাংলা, এই ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, আপনি যে কোনো চাকরি পরীক্ষার জন্য ফিট হয়ে যাবেন। বিশেষ করে আমরা বলবো বিসিএস পরীক্ষায় যারা 50তম বিসিএস পরীক্ষা বা 51তম বিসিএস পরীক্ষা দেবেন, তারা যদি আমাদের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন তাহলে দেখতে পাবেন যে বিসিএস এর ক্লাসগুলো কতটা দুর্দান্ত ক্লাস হয়, ঠিক আছে। তাহলে এরকম প্রস্তুতি নেবেন। আর এছাড়া যারা ছোট ছোট চাকরি পরীক্ষা দিতে চান, বিশেষ করে প্রাইমারি নিবন্ধন, তারাও কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন এবং বিশেষ করে বিজিএস বার যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের কোর্সের আয়োজন আছে। তাহলে আপনাদের এই ক্লাসগুলো আমরা সব সময় প্রতিদিন একটা আমরা চেষ্টা করি যারা টাকার জন্য ভর্তি হতে পারে না, শুধু ফ্রি ক্লাস দেখেও আমাদের অনেকে জব পায়, আমরা তাদের জন্য প্রতিদিন কোনো না কোনো একটা টাইমে, বিশেষ করে রাতে 7টা অথবা 9টায় আমরা একটা ক্লাস রাখি, ফ্রি ক্লাস রাখি, যে ক্লাসটার মাধ্যমে আপনারা ঘরে বসে চাকরি প্রস্তুতি নিতে পারেন। অনেক প্রতিষ্ঠানে আছে, আপনি দেখেন প্রতি মাসের ভিতরে আমার মনে হয় নিম্নে 20 থেকে 25টা ক্লাস আপনাদের জন্য উন্মুক্ত থাকে, ফ্রি ক্লাস থাকে। অন্য প্রতিষ্ঠানে তো আপনি মাসে টাকা দিয়ে ভর্তি হলেও তো 20টা ক্লাস পাবেন না কখনোই, আর আমরা তো ফ্রি ক্লাসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আপনারা যদি পেইড ব্যাচের ক্লাসগুলো করেন আর পাশাপাশি যদি ফ্রি ক্লাসগুলো করেন এবং এক্সামগুলো ঠিক মতো দেন, তাহলে আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে একদম তৈরি করতে পারবেন। ওকে, আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগলো ক্লাসটা। শিরিন জামান, থ্যাংক ইউ স্যার। আজকে কি নিবন্ধন ক্লাস আছে নাকি? ইমরান হোসেন, আউটস্ট্যান্ডিং ক্লাস। মিজান উদ্দিন, থ্যাংক ইউ। ফাতেমা খাতুন, স্যার রেকর্ড ক্লাস কই পাবো? রেকর্ড ক্লাস আপনি যদি ভর্তিকৃত স্টুডেন্ট হন তাহলে আমাদের অবশ্যই হটলাইন নাম্বার দেওয়া আছে, এই যে এই নাম্বারটা শেষে 9 যেটা আছে ওইটা। ওকে, হ্যাঁ, আপনারা এরকম দেখেন, আপনারা যদি 50তম বিসিএস, আমাদের 50তম বিসিএস এ যদি আপনারা ভর্তি যদি ইচ্ছা পোষণ করেন তাহলে আপনারা অবশ্যই আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। অনলি 4000 টাকা, অনলি 4000 টাকা, একদম আপডেট লেকচারশিপ পাবেন। 1 তারিখ আমাদের সার্কুলারটা আসবে, তাহলে 50তম বিসিএস এর একদম আপডেট লেকচারশিট গুলো পাবেন। ওকে,
এরপর এছাড়া যদি আপনি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ অথবা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, আপনারা 10 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি এবং যদি আমাদের নিবন্ধন পরীক্ষা যে কোনো কোর্সে যদি আপনারা ভর্তির ইচ্ছা পোষণ করেন, তাহলে অবশ্যই আপনারা এই হটলাইন নাম্বারে আমাদের কল করবেন। এখানে 01, 02, 03, 04, 05 এর নাম্বারগুলোতে কল করবেন, ঠিক আছে? তাহলে আর এর জন্য আপনারা ভর্তি হতে পারেন মাত্র 1650 টাকায়। এবং এই প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা লেকচার শিট, বই, এগুলো কিন্তু সব ফ্রি পান, একদম ফ্রি পাবেন। আর অফলাইনে ভর্তি হলে আমাদের মিরপুর 10 পলপটি সামাদ মাসে 4th তলায় চলে আসবেন। এখানে সরাসরি অফলাইনে ভর্তি হতে পারবেন এবং সরাসরি আমাদের সাথে ক্লাস করতে পারবেন, লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। এছাড়া ঢাকার বাইরের যে শাখাগুলো আছে আমাদের ঢাকার বাইরের শাখা আমাদের দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, রাজবাড়ী, খুলনা, রয়্যালমোড়, খুলনা, দৌলতপুর, এই সমস্ত জায়গায় আপনি গিয়ে সরাসরি আমাদের স্যারদের ক্লাস করতে পারবেন এবং অফলাইনে ভর্তি হবেন। ক্লিয়ার? আর কোন প্রশ্ন? স্যার, নিবন্ধনের 909তম কোডে কি ক্লাস আছে নাকি? আচ্ছা, যদি থাকে সেটা আপনার অবশ্যই আছে কিনা আপনার রুটিন দিয়ে দেয়। আপনারা যারা ভর্তি হন আমাদের কোর্সে প্রত্যেকের একটা রুটিন দেয়া থাকে, তো ওই রুটিনটা দেখে আপনি তারপরে ক্লাসগুলো করবেন। সেটা তো আমি তো আর বলতে পারবো না আপনার ওই বেজে ক্লাস আছে কিনা। আমাদের তো প্রচুর পরিমাণে ব্যাচ আপনারা জানেন যারা অনলাইনে ক্লাস করেন, ঠিক আছে? স্যার, দেখি যে স্যার আজ আপনি কি বেশি ক্লান্ত? হতে পারে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, এই হটলাইন নাম্বারটা রেখে রাখেন 0190151950। আর যারা আমাদের আজকে আয়েশা হোসেন, আজকে যিনি ক্যারিয়ার প্লাস বাংলা বই বিজয়ী, তিনি হলেন আয়েশা হোসেন। এই আয়েশা হোসেন আইডি নামটা, তিনি আজকে ক্যারিয়ার প্লাস বই বিজয়ী। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে আপনি নাম ঠিকানা দিয়ে দেবেন 01755072190। আয়েশা হোসেন, আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নাম ঠিকানা দিয়ে দিবেন, সুন্দরবন কুরিয়ার যোগে পৌঁছে যাবে আপনার বাড়িতে আমাদের ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটি। ওকে 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 যাই হোক, আপনারা এতক্ষণ যারা ক্লাস করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, কোনো